আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সরলরেখার নতুন আরেকটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের 11 নম্বর লেকচার। সো চলো আজকে আমরা দারুণ দারুণ কিছু ম্যাথ সমাধান করব, যেগুলো আমাদের একই সাথে একাডেমিকের জন্য এবং অ্যাডমিশনের জন্য দুইটার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। সো দেখো ভাইয়া, আমরা প্রথমে যে সমীকরণটা নিয়ে ম্যাথটা আলোচনা করব, এটা আমাদের অনেকবার বোর্ড আসছিল। সো এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের বই আরও আছে। সো আমি একটা শিখাই দিচ্ছি, এটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, এই রিলেটেড যত ধরনের প্রশ্ন আসে সবগুলো সলভ করতে পারবা। ঠিক আছে? তো দেখো, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল উৎপন্ন করে। তাহলে শোনো ভাইয়া, 8 বর্গ একক ক্ষেত্রফল উৎপন্ন করে। তাহলে শোনো, যখনই দেখবা কোনো একটা সরলরেখা অক্ষদ্বয়ের সাথে ক্ষেত্রফল উৎপন্ন করে বলে, তাহলে বুঝে নিবা সরলরেখাটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে কী করে গেছে, ছেদ করে গেছে। আর এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করে যদি যায়, তাহলে ওই সরলরেখার সমীকরণ শুরুতেই কী ধরবা, এক্স বাই এ প্লাস ওয়াই বাই ভি ইকুয়াল টু 1। বুঝতে পারছি? তাহলে চলো আমরা সুন্দর করে চিত্রটা একটু এঁকে ফেলি। তাহলে ধরো ভাইয়া, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, 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 আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ক্লিয়ার? এই যে ওয়াই অক্ষ, ঠিক আছে, এই হচ্ছে ওয়াই অক্ষ। তো এবার মনে করো এটা হচ্ছে আমাদের সেই সরলরেখাটা, এই যে সরলরেখাটা, এই যে সরলরেখা আমাদের, এটা হচ্ছে সরলরেখা যা যা এক্স অক্ষকে ধরে নিচ্ছি এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, এবং যার মূল বিন্দু হচ্ছে কত, ও। তাহলে আমরা মূল বিন্দুর স্থানাঙ্ক সময় জানি 0,0, আর মূল বিন্দু থেকে এইটুকু পর্যন্ত এটা এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য, তাই না? আর মূল বিন্দু থেকে এটা হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য। তাহলে ভাইয়া কি বলছিলাম, যখনই দেখবা কোনো একটা সরলরেখা এক্স অক্ষকে ওয়াই অক্ষকে ছেদ করে যায়, অথবা অক্ষদ্বয়ের সাথে কোনো একটা ত্রিভুজ উৎপন্ন করে, এই রিলেটেড যদি প্রশ্ন দেয়, তাহলে বুঝে নিবা সরলরেখাটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে কী করে গেছে, ছেদ করে গেছে। আর যদি এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করে যায়, তাহলে আমরা সরলরেখার সমীকরণ কী ধরবো ভাইয়া, এক্স বাই এ প্লাস ওয়াই বাই ভি ইকুয়াল টু 1। ক্লিয়ার? তাহলে এটি হচ্ছে আমাদের 1 নং সরলরেখার সমীকরণ। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ। এবার এখানে আমাদের অজানা রাশি হচ্ছে কার মান, এর মান এবং বি এর মান। তাহলে বলো, এই এর পরিচয় কি? এর পরিচয় এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য, তার মানে এটা হচ্ছে, তাহলে এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে, 1,0। ওয়াই অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য কত, ভি, তার মানে ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে, 0,b। তাহলে তুমি শুরুতে এটা লিখবা, 1 নং সরল রেখাটি এক্স অক্ষকে 1,0 এবং ওয়াই অক্ষকে 0,b বিন্দুতে ছেদ করে, এটা সুন্দর করে লিখে নিবা। ঠিক আছে? এখন আসো কি কি নির্ণয় করতে বলছে দেখো, আমরা ধাপে ধাপে প্রশ্নটা পড়বো। ঠিক আছে? দেখো, অক্ষদের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে আমাদের এর মান বির মান বের করার জন্য সবসময় কয়টা ইনফরমেশন দিব বলছি ভাইয়া, 2টা। তাহলে এখন আসো, এইটা যদি তোমাকে বলি ভাইয়া, এখানে লক্ষ্য করো তো একটু, প্রশ্ন মতে আমরা একটা কি লিখতে পারি বলো, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত বলো। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো না, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে ভি। এবার এই হাফ এ বি, এই যে ত্রিভুজ উৎপন্ন করছি, এটাই তার ক্ষেত্রফল। এবার প্রশ্নে এই ক্ষেত্রফলের মান কত বলছে, 8 বর্গ একক। তাহলে আমরা এ বি ইকুয়াল টু 8, তার মানে ভাই এখান থেকে আমরা এ বি এর মান কত বলতে পারি, 16। ক্লিয়ার? এ বি মান বলতে পারি 16। এই যে আমরা তাহলে এইটা একটা ইনফরমেশন পেলাম। হ্যাঁ, ওকে, এটুকু বুঝতে পারছো? এবার আসো, এবার আর কি বলতেছে লক্ষ্য করো ভাইয়া। আচ্ছা, আর কি বলতেছে, আচ্ছা, মূল বিন্দু হতে উক্ত রেখার উপর, মূল বিন্দু হতে উক্ত রেখা, উক্ত রেখা বলতে এই যে এ বি রেখা যেটা দেখতেছো, সেই রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ভালো কি বুঝো, অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে আমি যদি এই মূল বিন্দু হতে উক্ত রেখা বলতে এই যে আমরা যে রেখাটা নির্ণয় করতে চাচ্ছি, এই রেখার উপর যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, এই যে লম্ব অঙ্কন করি, এই লম্ব বলা হচ্ছে কি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, অর্থাৎ এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বলতেছে, 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না ভাই? এবার একটু লক্ষ্য করতো, এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, ডেফিনেটলি এই কোণটা কত হবে, 45 কেন, পুরোটা কত হবে, 90 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে এখন দেখো, এটা যদি 45, এটা 45 হয়, তাহলে বলো এই কোণটা কত, এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই কোণটা হবে 45। কেন, ত্রিভুজের 3 গুণের সমষ্টি কত, 180। এটা যেহেতু 45, এটা যেহেতু লম্ব, তার মানে এটা 90 ডিগ্রি না, তাহলে এটা তখন কত হবে, 45 হবে। বুঝতেছো? ওকে, তাহলে আমরা এই দুইটা ইনফরমেশনের সাহায্যে এর মান এবং বির মান বের করতে পারবো। কীভাবে করবো এবার দেখো। তাহলে এটা ওই বিন্দুতে যে পয়েন্টে গিয়ে ছেদ করে, সেই বিন্দুর নাম দিলাম আমরা সি।
আসো এখন আমরা ভাইয়া এই দেখো এখান থেকে এর মান কেমনি বের করবো ভাইয়া? দেখো তো এটা ত্রিভুজ, এটার নামকরণ করো ত্রিভুজ, এই ত্রিভুজের নাম আমরা কি করতে পারি? সি ও এ হতে পাই, সি ও এ হতে পাই। খুবই সহজ, দেখো মুখস্থ করবে না এগুলোর জন্য। তোমাদের দেখবা অনেক স্যাররা এইগুলোর জন্য আলাদা করে সূত্র শিখায়, এগুলো মুখস্থ করতে চাই না। তুমি এত ইনফরমেশন কেমনি মুখস্থ রাখবা? তুমি হচ্ছে বেসিকটা জানো, তাহলে তুমি নিজেই নির্ণয় করতে পারবা। সো মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, আলাদা করে নতুন কোনো সমীকরণ লেখার প্রয়োজন নেই, বুঝতেছো? চিত্র থেকে সবগুলো বের করতে পারবা। ক্লিয়ার? এবার আসো ভাইয়া, বলো তো এটা যদি সমকোণী ত্রিভুজ হয় এই কোণের সাপেক্ষে, বলো তো ভাইয়া এটা কি? এটা কি লম্ব না? এটা লম্ব, এটা ভূমি, এটা ভূমি, এটা হচ্ছে কি অতিভুজ, এটা হচ্ছে কি অতিভুজ, ঠিক আছে না? এখন আমাদের উদ্দেশ্য হলো এই যে লম্বের মান, সেই লম্বের মানটা ভাইয়া আমরা ধরে নিচ্ছি, এই লম্বের মানটা মনে করো আমরা ধরে নিচ্ছি পি, এই লম্বের মানটা আমরা ধরে নিচ্ছি পি। তাহলে এখন আসো আমাদের লাগবে, দেখো এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা কি অতিভুজ। তাহলে আমরা অতিভুজের মান বের করতে চাচ্ছি, এটা হচ্ছে ভূমি। তাহলে বলো ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করে কে? কস। তাহলে আমরা এখান থেকে একটা কথাকে লিখতে পারি ভাইয়া, একটা কথাকে লিখতে পারি কস, কস 45 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত বলো তো? পি ডিভাইড বাই অতিভুজ মানে কি এ। এখন কস 45 ডিগ্রি আমরা সবাই জানি 1/√2, তাহলে 1/√2 ইকুয়াল টু পি ডিভাইড বাই এ। তাহলে এখান থেকে ভাই এর মান কত দাঁড়ায়? এর মান দাঁড়ায় হচ্ছে √2p, এর মান কি দাঁড়ায়? √2p। এই যে তাহলে এটা হচ্ছে আমাদের এর মান বের করে ফেললাম, ঠিক আছে? এই যে হচ্ছে এর মান। ক্লিয়ার? এখন আসো ওকে এর মান। এবার আসো আরেকটা নাও, এই যে এইটা নাও, বলো তো ভাইয়া এই কোণটা যদি 45 হয় তাহলে এই কোণটাও কত হবে? 45 ডিগ্রি ডেফিনেটলি, কারণ পুরোটা 90 ডিগ্রি বলে, তাই না? এখন আসো এই ত্রিভুজের নামকরণ করো। এই ত্রিভুজটাকে কি বলা যায় বলো তো? এটাকে আমরা বলতে পারি সিওবি, ত্রিভুজ সিওবি হতে পাই। ভাইয়া একটু বুঝো, সিওবি হতে কি পাই? লক্ষ্য করো তো ভাইয়া, এই কোণের সাপেক্ষে এটা কি? লম্ব, এই কোণের সাপেক্ষে এটা কি? ভূমি, আর এটা কি? অতিভুজ। তাহলে আগের মতো দেখো এখানে তুমি অতিভুজের মান বের করতে চাচ্ছ ভূমির মানের সাপেক্ষে, তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে কস স্থাপন করে কে? কস। তাহলে এখানে কি লিখবা? কস 45 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? পি, অতিভুজ কত? বি। তাহলে ভাইয়া বলো কস 45 ডিগ্রি মান কত? 1/√2, তাহলে 1/√2 ইকুয়াল টু পি ডিভাইড বাই বি। তাহলে ভি ইকুয়াল টু কি দাঁড়ায়? √2p, ভি ইকুয়াল টু কি দাঁড়ায়? √2p। ক্লিয়ার? এই যে বুঝতে পারছি? দেখো এবার আমাদের এর মান আর বির মান যদি বের করতে চাও ভাইয়া, বলো তো তোমাদের কার মান জানা লাগবে? পি এর মান জানা লাগবে না? বুঝতে পারছো? এই যে লম্ব দূরত্ব যদি জানা থাকতো তাহলে আমরা এখানে বসাই দিলে এর মান বির মান পেয়ে যেতাম, কিন্তু এখন তো লম্ব দূরত্ব দেয় নাই আমাদেরকে। লম্ব দূরত্ব যদি দিত তাহলে আমাদের ম্যাথটা সহজ হতো। লম্ব দূরত্ব না দিয়ে কারণ ইনফরমেশন কি দিছে? এই সরল রেখাটি অক্ষদের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করে তার ক্ষেত্রফল দিয়ে দিছে, ওইটার মাধ্যমে এর মান বির মান বের করতে পারো। কেমনে? দেখো এর মান বির মান এখানে এনে বসাও, বসালে ভাইয়া বলো তো এর মান যদি বসাও তাহলে কত হবে? √2p ইন্টু বি এর মান যদি বসাও √2p ইকুয়াল টু 16। তাহলে √2 গুণ করলে 2, পি গুণ করলে পি স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে পি স্কোয়ার মান কত বলো তো? 8। তাহলে পি এর মান কত হবে? উভয়পক্ষে বর্গমূল করলে 2√2। এখন বলতে পারো ভাইয়া বর্গমূল করার আগে তো প্লাস মাইনাস দিতে হয়, আপনি এখানে প্লাস মাইনাস ইউজ করেন নাই কেন ইউজ করি নাই বলতে পারবা? অবশ্যই বুঝতেছো মূল বিন্দু থেকে এই যে রেখার যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? পি দ্বারা না? তাহলে দূরত্ব কখনো কি ঋণাত্মক হতে পারে না। এই জন্য ভাইয়া আমরা এখানে কোনো প্লাস মাইনাস ইউজ করি না। এবার দেখো পি এর মানটা এই জায়গায় আর এই জায়গায় বসালে তুমি এর মান বির মান পেয়ে যাচ্ছ, কত সহজ না? তাহলে সুতরাং আমরা এখান থেকে বলতে পারি এর মান কত বলো তো? এই যে পি এর মান কত বসাবা? 2√2। তাহলে দেখো √2 ইন্টু পি এর মান 2√2। তাহলে বলো তো ভাইয়া এর মান কত? 4 না? √2 গুণ করলে কত? 4। আচ্ছা ঠিক একইভাবে এখানে যদি বসাও তাহলে বি এর মানও কত পাবা? 4 পাবা। সুতরাং নির্ণয় সরলরেখার সমীকরণ কি? x/4 প্লাস y/4 ইকুয়াল টু 1। তার মানে আমাদের কি দাঁড়ায়? x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। এটা হচ্ছে আমাদের আনসার। সহজ না? একটা জিনিস এবার শুনো, একটা জিনিস শুনো ভাইয়া, বলতে পারবা এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে সমান দৈর্ঘ্য অংশ ছেদ করছে না? সরল রেখাটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে সমান দৈর্ঘ্য অংশ কী করছে? ছেদ করছে। দেখো এটাও 4 একক, এটাও 4 একক। যদি কখনো ম্যাথে বলে যে কোনো একটা সরল রেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে সমমানের অংশ ছেদ করে, অর্থাৎ এই দুইটার মান যদি কি হয়? সমান হয়, তাহলে বুঝে নিবা মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর যদি আমি লম্বটা নিই, সেই লম্বটা সবসময় এক্স অক্ষর সাথে এবং ওয়াই অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করবে। বুঝতে পারছো? যেমন দেখো এখানে কোণ কত? 45, এখানে কোণ কত? 45, দুইটা কোণ 45 তো সমান কোণ। তাহলে সমান কোণ এখানে এই কোণ দুইটা সমান হওয়ার কারণে
এর মান বির মানও কি আসছে সমান আসছে। তাহলে এটা কি আমরা উল্টাভাবে বলতে পারি, কখনো যদি কোনো একটা সরলরেখা এক্স অক্ষ ওয়াই অক্ষকে অক্ষ থেকে সমমানের অংশ ছেদ করে, তাহলে মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে সমান কোণ উৎপন্ন করা মানে কি, যেহেতু টোটাল কোণটা 90 ডিগ্রি, তাহলে সমান কোণ উৎপন্ন করতে হলে দুই পাশে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। এই ইনফরমেশনটা মাথায় রাখো, সামনে আমাদের লাগবে। ওকে, সো চল এরপর আরেকটা ম্যাথ দেখি। দেখো এটা খুব সুন্দর একটা ম্যাথ। দেখো একটি সরলরেখার 1,4 বিন্দুগামী, দেখো কন্ডিশনগুলো বুঝবে, 1,4 বিন্দুগামী, এই যে একটা কন্ডিশন দিছে, এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ উৎপন্ন করে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো এই সরলরেখাটা যেহেতু অক্ষদ্বয়ের সাথে কি উৎপন্ন করছে, ত্রিভুজ, তাহলে ডেফিনেটলি সরলরেখাটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করে গেছে। আর এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করে গেলে সরলরেখার সমীকরণ বাই কি শিখেছি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই ভি ইকুয়াল টু 1। শুরুতেই এটা ধরে নিবা। ক্লিয়ার ভাইয়া? এবার আসো, এখন আমরা তাহলে চিত্রটা একটু সুন্দর করে আঁকি। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এই যে ওয়াই অক্ষ। ক্লিয়ার? এবার আসো, তাহলে আমাদের নির্ণয় সরলরেখা হচ্ছে এই যে এটা, এই যে এটা। ক্লিয়ার? তাহলে আমরা বলবো সেটা এই যে মূল বিন্দু হচ্ছে ও এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। তাহলে এটার সমীকরণ কি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই ভি ইকুয়াল টু 1 না? তার মানে মূল বিন্দু থেকে এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য এ একক, ওয়াই অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য বি একক। তাহলে বলো এ বিন্দুর স্থানাঙ্ক কত, এ কমা 0, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত, 0 কমা বি। ঠিক আছে না? এবার আসো, এবার এখানে উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এর মান এবং বির মান বের করা। তাহলে কীভাবে করবো ভাইয়া? বলছি সবসময় দুইটা কন্ডিশন দিবে। কী কী কন্ডিশন দিছে দেখো, এই 1 নং রেখাটা এত বিন্দু দিয়ে যায়, একটা কন্ডিশন। আবার এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, দেখো যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল বলে দিছে। এই দুইটা ইনফরমেশন কাজে লাগিয়ে এর মান এবং বির মান বের করব। ঠিক আছে? তাহলে চলো আমরা লিখি 1 নং রেখাটি কত বিন্দুগামী, 1,4 বিন্দুগামী। তাহলে 1,4 বিন্দুগামী যদি হয়, তাহলে এইটা দিয়ে কি করতে পারবো ভাইয়া? সিদ্ধ করতে পারবো। তাহলে সিদ্ধ করে দাও, এক্সের জায়গায় 1 এ প্লাস ওয়াইয়ের জায়গায় 4 ডিভাইড বাই ভি ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে 2 নং সমীকরণ। ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, এই যে এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এবার আসো, এবার একটা কন্ডিশন কাজে লাগিয়েছে। আরেকটা কন্ডিশন কি, প্রশ্ন মতে ভাইয়া বলো তো, এই চিত্র থেকে বলো ত্রিভুজের ক্ষেত্রফলটা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না, যে ভূমি ইন্টু উচ্চতা। বলো এই ত্রিভুজের ক্ষেত্রফল প্রশ্ন কত দিছে, 8 বর্গ একক। তার মানে আমরা কি বলতে পারি, এ বি ইকুয়াল টু কত, 16। এ বি ইকুয়াল টু কত, 16। এবার বলো এই দুইটা ইনফরমেশনের সাহায্যে আমাকে এর মান এবং বির মান বের করতে হবে। কেমনে করব? আমি এখান থেকে মনে করো বির মানটা বের করব। ধরো আমি এখান থেকে তোমাকে বললাম ভি ইকুয়াল টু কত লেখা যায় বলো, 16 বাই এ না, 16 বাই এ না। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে আরেকটা সমীকরণ, এই যে এটাকে হচ্ছে আমি 3 নং। এবার আসো, এই 2 এবং 3 এই দুইটার সাহায্যে এ এবং বি এর মান বের করবো। কেমনে? এই যে বি এর যে মান সেটা 2 নংয়ে বসায় দাও, বসাইলে এখান থেকে এর মান বের হবে, সেই এর মানটা এখানে বসাই দিলে বি এর মান পাবা। সিম্পল না? তাহলে চলো, তাহলে 1 বাই এ প্লাস 4 বাই বি। আচ্ছা ভাইয়া বি মানে কত বলো তো, 16 বাই এ না? তাহলে 16 ডিভাইড বাই এ ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে 1 বাই এ প্লাস, একটু খেয়াল করো তো, 16 বাই এ, তাহলে এটা উপরে উঠে যাবে, তাহলে 4a বাই 16 ইকুয়াল টু 1। ঠিক আছে না ভাইয়া? বলো 1 বাই এ প্লাস, এই যে এখানে কাটাকাটি যায়, তাহলে এ ডিভাইড বাই 4 ইকুয়াল টু 1। বুঝতে পারছো? এবার আসো, এখান থেকে 4a লসাগুনো, তাহলে 4a যদি লসাগুনো, এখানে থাকবে তোমার 4 প্লাস এখানে তোমার 4 কাটা যাবে, তাহলে এ গুণ করলে এ স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এবার আসো, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 ইকুয়াল টু 0 লেখা যায় না? বলো এটাকে কি লেখা যায় ভাইয়া? সরি, এই লাইনটাকে দেখো তো, পরে এ মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 লেখা যায় না? এটা আর এটা সেম, বুঝতেছো? এবার উপপক্ষে বর্গমূল করে দিলে এ মাইনাস 2 ইকুয়াল টু কত থাকতেছে, 0। সুতরাং এর মান কত ভাইয়া? 2। তোমরাই বলো এর মান যদি 2 হয় তাহলে বি এর মান কত হবে? 16 বাই এ, তাহলে 16 বাই 2, তার মানে বি এর মান কত দাঁড়াচ্ছে? 8। এই যে নির্ণয় সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম, এর মান 2, বি এর মান কত? 8। সুতরাং নির্ণয় সরলরেখার সমীকরণ কী হবে? এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 8 ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এবার তুমি যদি লসাগু নিয়ে চাইলে আরও ছোটো করতে পারো বা এখানে উত্তর লিখে দিতে পারো।
বুঝতে পারছো? দেখো কত সহজ না? তাহলে এই ধরনের তোমাদের বইয়ে যত ধরনের ম্যাথ আছে সব সলভ করতে পারবে না, অবশ্যই নিজ দায়িত্বে সলভ করবে এবং অবশ্যই এগুলো সলভ করে আমাকে জানাবা, ঠিক আছে? ওকে, তো দেখো এখন আসো আমরা আরেকটা ম্যাথ সলভ করি। এটা খুব দারুণ একটা ম্যাথ, একটু আগে এটার কনসেপ্ট আমরা শিখে ফেলছি কিন্তু, ঠিক আছে? দেখো ভাইয়া, দেখো কি বলতেছে, একটি সরলরেখা অক্ষদ্বয় থেকে এই যে সমমানের যুগবোধক অংশ ছেদ করে, সমমানের যুগবোধক মানে বুঝতেছো, সমমানের দুইটা দিক দিয়ে সেম মানের অংশ ছেদ করছে, যুগবোধক মানে ধনাত্মক মান ছেদ করছে, হ্যাঁ, এবং মূল বিন্দু থেকে তার উপর মানে ওই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দূরত্ব কত একক? 4 একক। রেখাটির কি নির্ণয় করো? সমীকরণ নির্ণয় করো। তাহলে ভাই বলো তো শুরুতেই যেহেতু এটা এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করে গেছে, তাহলে সরলরেখার সমীকরণ কী দেবো বলো তো ভাই? এক্স বাই এ প্লাস ওয়াই বাই ভি ইকুয়াল টু 1। বাট এখানে একটু লক্ষ্য করো, আমি এখানে এর মান বির মান সমান কেন ভাইয়া বলো তো? ওই যে দেখো তো সমমানের, এই যে দেখো সমমানের যুগবোধক অংশ কি করে? ছেদ করে। তার মানে এখানে এর মান এবং বি এর মান পরস্পর সমান, অর্থাৎ এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য এ হলে ওয়াই অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য কত হবে? এ হবে। দেখো দুইটাই যুগবোধক অংশ। যদি এরকম বলতো সমমানের অংশ ছেদ করে বলে নেই, সেক্ষেত্রে একটা এ হলে আরেকটা, দেখো একটা এ আরেকটা এ, অর্থাৎ দুইটা ধনাত্মক হতে পারে অথবা এ ইন্টু মাইনাস এ, এটা হইতে পারে। তাহলে সমমানের অংশ ছেদ করে যদি বলে উল্লেখ না থাকলে তাহলে তুমি একটা এ ধরলে একটা প্লাস মাইনাস এ ধরবা। বাট এখন কন্ডিশন দিয়ে দিছে যুগবোধক, তাহলে এখন মাইনাসটা ধরা যাবে না, ঠিক আছে? তাহলে এখানে আমি বি এর জায়গায় এখন কি বসাবো? বি এর জায়গায় বসাবো এ। ওকে, তাহলে সুতরাং আমরা যদি এক কমন লসাগু নিই তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, এটি হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ। এবার এইখানে আমাদের অজানা রাশি হচ্ছে কার মান? এর মান। সেই এর মানটা বের করার জন্য আবার কি দিছে দেখো, এবার কি লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? আর ভাইয়া এটা হচ্ছে আমাদের সরলরেখা, এই যে এটা হচ্ছে সরলরেখা। ওকে, তাহলে সরলরেখার আমরা বলতে পারি এই যে মূল বিন্দু থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে এ এবং ওয়াই অক্ষের দৈর্ঘ্য হচ্ছে এ, সমমানের অংশ ছেদ করে বলছে। এটা এ বিন্দুতে ছেদ করে আর এটা বি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? এবার ভাইয়া দেখো আমাদের আরেকটা কি ইনফরমেশন বলছে, মূল বিন্দু থেকে উক্ত রেখার উপরে, যে মূল বিন্দু হতে তার উপর, তার বলতে ওই যে এবি রেখাটার উপর লম্ব দূরত্বের মান কত একক? 4 একক। আমরা এখান থেকে এই যে লম্ব দূরত্বের মান কত একক? 4 একক। এই যে তাহলে এইটুকুর মান হচ্ছে কত? 4। তাহলে ভাই একটু আগে তোমাদেরকে একটা কথা বলছিলাম না, দেখো মনে পড়ে কিনা, এই দুইটা যদি সমান অংশ, দুইটা যদি মান যদি কি হয়? সমান হয়। এক্স অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য এবং ওয়াই অক্ষের কর্তৃত অংশের দৈর্ঘ্য দুইটার যদি মান কি হয়? সমান হয়, তাহলে বুঝবা মূল বিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে বলো এই টোটাল কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সমান কোণ উৎপন্ন করতে হলে এই কোণটা কত হবে? 45, বা এই কোণটা কত হবে? 45। এবার দেখো আমরা সহজে এর মান বের করতে পারবো। সহজ না ভাইয়া? তাহলে আমরা এটার নামকরণ করি ও সি। ও, তাহলে ত্রিভুজ, কোন ত্রিভুজ বলবা? ও, আচ্ছা আমরা ত্রিভুজ সি ও এ হতে পাই। ভাইয়া লক্ষ্য করো তো, আমরা এই কোণের সাপেক্ষে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। আমি ভূমির মান জানি, অতিভুজের মান বের করতে চাচ্ছি, তাহলে কিসের সাহায্য নিব? কস। তাহলে কস 45 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? 4, অতিভুজ কত? এ। কস 45-এর মান কত? 1/√2 1/√2 ইকুয়াল টু 4/a। তাহলে a ইকুয়াল টু 4√2, a ইকুয়াল টু 4√2। সুতরাং এই এর মানটা বসে দাও। নির্ণয় সরলরেখার সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4√2, এটাই আনসার, ঠিক আছে? তাহলে এই সংক্রান্ত দেখো আমি অনেকগুলো ম্যাথ তোমাদের সমাধান করে দিচ্ছি। এবার তোমাদের বইয়ে খুলে যে রাইটারের কোনো বই হোক না কেন, এই সংক্রান্ত যত টাইপের ম্যাথ আছে সবগুলো তুমি এখন সমাধান করতে পারবে, ঠিক আছে না? ওকে, সো চলো এখন দেখো আমরা আরেকটা টাইপের প্রশ্ন চলে আসছি। আমাদেরকে 3টি বিন্দু দিয়ে বললো 3টি বিন্দু সমরেখা হবে যদি এই কন্ডিশনটা মেনে চলে, অর্থাৎ আমাদেরকে 3টা বিন্দু সমরেখা, এই শর্তটা ধরে এই লাইনটা প্রমাণ করতে হবে। ভাইয়া দেখো তো আমরা 3টা বিন্দু সমরেখা, এটা আমরা দুইভাবে সলভ করতে পারতাম, মানে দুইভাবে জানি, দুইভাবে বের করা যায়। একটু খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা সরলরেখা, এটা হচ্ছে সরলরেখা। এই সরলরেখার উপর বস্তু মনে করো এটা একটা এ বিন্দু, এটা একটা বি বিন্দু, এটা একটা সি বিন্দু। 3টা বিন্দু যদি একই সরলরেখার উপর অবস্থান করে তখন ওই 3টা বিন্দুকে আমি বলি সমরেখ বিন্দু। তাহলে এই 3টা বিন্দু সমরেখ বিন্দু, এটা দুইভাবে সলভ করা, দুইভাবে প্রমাণ করা যায়। একভাবে হচ্ছে
সমরেখা যদি বিন্দু হয় তাহলে বলো এই তিনটা বিন্দু দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যাবে না। আর ত্রিভুজ গঠন করা যদি না যায় তাহলে অবশ্যই ত্রিভুজের কোনো কি থাকবে না, ক্ষেত্রফল থাকবে না। তো এটা সলভ করার একটা প্রসেস হচ্ছে যে তিনটা বিন্দু সমরেখ, ওইটা যদি তোমাকে বলে এই তিনটা বিন্দু সমরেখ কিনা, সো সলভ কীভাবে করবা, ওই তিনটা বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা। সো ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করবো আমরা, x1 x2 x3, তারপর y1 y2 y3, তারপর 1 1 1, তাই না? তাহলে তিনটা বিন্দু যদি বলে সমরেখ, তাহলে এখানে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। তিনটা বিন্দু যদি সমরেখ হয়, ওই তিনটা বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, 0 হবে। এই শর্ত ধরে সমরেখার অঙ্কগুলো করা যায়। এটা আমরা করছিলাম, তাই না? এখন নতুন আমরা একটা শিখবো, সেটা হচ্ছে তিনটা বিন্দু যদি একই রেখার উপর অবস্থান করে, এই আমরা জানি সরলরেখার প্রতিটা বিন্দুতে ডাল কিন্তু সমান। সরলরেখার প্রত্যেকটা পয়েন্টের ঢাল কি সমান। তো তিনটা বিন্দু যদি একই সরলরেখার উপর কি করে অবস্থান করে, তাহলে আমরা বলতে পারবো এ বি এই দুইটা বিন্দুর ডাল যা, তারপর বিসি এই দুইটা বিন্দুর ডালও তা। এই কন্ডিশনটা ধরেও আমরা সমরেখার অঙ্কগুলো করতে পারি। সো তিনটা বিন্দু দিয়ে যদি বলে তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করে বা সমরেখ, তাহলে সেক্ষেত্রে তুমি কোনো ইনফরমেশনটা কাজে লাগাবা, দুইটা করে বিন্দুর ডাল সবসময় কী হবে, সমান হবে। কেন সমান হচ্ছে, কারণ সরলরেখার উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর ডাল কি সমান। তাহলে আমরা এটা অথবা এটা যে কোনো একটা ধরে সমরেখার যতগুলো অঙ্ক আছে সবগুলো সলভ করতে পারবো। সো এটার চেয়ে তুলনামূলক এটা দিয়ে করা সহজ, ঠিক আছে? সো আমরা এটা দিয়ে করি, হ্যাঁ। তো দেখো, আচ্ছা আমাদের এই যে তিনটা বিন্দু বলছে, সো আমরা তিনটা বিন্দুগুলো একটু লিখে নিই। দেখো তিনটা বিন্দুগুলো আমরা লিখে নিই। একটা হচ্ছে এ বিন্দু, কত সেটা দেওয়া আছে 1,0, আরেকটা ধরে নিচ্ছি বি বিন্দু, এটা হচ্ছে 0, আরেকটা হচ্ছে তোমার, আরেকটা হচ্ছে সি বিন্দু, যেটা ধরে নিচ্ছি 1,1, ঠিক আছে? সো তিনটে বিন্দু সমরেখ, হ্যাঁ। তাহলে লিখবা তিনটি বিন্দু সমরেখ হওয়ার সত্য, সমরেখ হওয়ার সত্য। সো সমরেখ হওয়ার সত্য কি, এই দুইটা বিন্দুর ডাল অর্থাৎ এম ইন্টু এ বি এবং এম ইন্টু বিসি, দুইটা করে বিন্দুর ডাল কী হবে, সমান হবে। তাহলে চলো এবার অ্যাপ্লাই করি। এ বি, আমরা দুইটা বিন্দু দ্বারা থাকলে ডাল বের করতে পারি না, y1 মাইনাস y2, নিচে x1 মাইনাস x2 ইকুয়াল টু এই দুইটা বিন্দুর ডাল y1 মাইনাস y2, x1 মাইনাস x2। ক্লিয়ার? বুঝতেছি? এবার আসো গুণ করো, মাইনাস বির সাথে এটা যদি গুণ করো ভি, এ দিয়ে গুণ করো এ বি মাইনাস এটাকে পাশে নিয়ে আসো, এ প্লাস ভি ইকুয়াল টু এ বি, উভয় পক্ষে এ বি দ্বারা ভাগ করো, তাহলে এ ডিভাইড বাই এ বি প্লাস বি ডিভাইড বাই এ ভি ইকুয়াল টু 1। বি এ কাটা যায়, তাহলে 1/v প্লাস বি কাটা যায় 1/a ইকুয়াল টু 1। এটাই প্রমাণিত। এই যে ওদেরকে এটাই প্রমাণ করতে বলছে, তাই না? সো সমরেখ রিলেটেড এখন থেকে তাহলে যে কোনো অঙ্ক আসলে এই প্রসেসে তুমি করতে পারো। তোমাদের বইয়ে এরকম আরও 2-3টা ম্যাথ আছে, সো এগুলো নিজে ট্রাই করবা, কেমন? ওকে, সো চলো এখন হচ্ছে আমরা দুইটা, এখন নতুন একটা ম্যাথে যাব। এই ম্যাথটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই টপিকটা। সো এই টপিকটাকে আমরা কি বলতেছি, দুইটি সরল রেখা একই হওয়ার সত্য। তো ভালো করে ভাই একটু বুঝতে হবে, হ্যাঁ। দুইটি সরল রেখা একই হওয়ার সত্য, এটা দেখো ভালো করে বুঝো। মনে করো আমার কাছে দুইটা সরল রেখা আছে, হ্যাঁ। এটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1 নং সরল রেখা। আরেকটা সরল রেখা মনে করো a2x প্লাস v2y প্লাস c2 ইকুয়াল টু 0, এটা মনে করো আরেকটা সরল রেখা। তার মধ্যে বলতেছি দুইটা সরল রেখা একই হওয়ার সত্য। এই 1 নং এবং 2 নং, 1 নং ও 2 নং একই সরল রেখা হওয়ার সত্য হচ্ছে, ভালো করে বুঝো, দুইটা সরল রেখা একই সরল রেখা হওয়ার সত্য হচ্ছে তাদের x এর সহগের অনুপাত। তাহলে এটার x এর সহগ কত, 1, এটার x এর সহগ কত, 2, x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত, v1/v2 এবং ধ্রুবকের অনুপাত, এই তিনটা সবসময় কি থাকবে, সমান থাকবে। তাহলে দুইটা সরল রেখার যদি বলে একই সরল রেখা, তাহলে একই সরল রেখা হওয়ার ক্ষেত্রে সত্য কি, x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবকের অনুপাত, এই তিনটা সবসময় কি থাকবে, সমান থাকবে। যদি এই তিনটা কোনোটা যদি একটা সমান না হয়, একটা যদি সমান না হয়, তাহলে এটা একই সরল রেখা হবে না। মনে করো তোমার
এক্স এর সহগ ওয়াই এর সহগ সমান হলো, কিন্তু ধ্রুবকের সহগ এইটার অনুপাত সমান হয় নাই, একই সরলরেখা বলতে পারবে না। সো যখনই দুইটা সরলরেখা দিয়ে তোমাকে বলবে এই দুইটা সরলরেখা একই সরলরেখা, তাহলে শুরুতেই তুমি এই শর্তটা অ্যাপ্লাই করবা। এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত এবং ধ্রুবকের অনুপাত, এই তিনটা অনুপাত সবসময় কি থাকবে? সমান থাকবে। এই শর্তটা অ্যাপ্লাই করে এখানে যা ম্যাথ আছে সেগুলো সলভ করবা। বুঝতে পারছি? তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, এই যে দেখো, এটা আমার অনেকবার বোর্ড আসছে, কি বলতেছে? আচ্ছা, আমরা আগে শুরুতেই সরলরেখা দুইটা লিখে নিই, কেমন? শুরুতে সরলরেখা দেখি, লিখি আছে এখানে দেখো, এ এক্স প্লাস বিওয়াই মাইনাস সি ইকুয়াল টু 0, এটা 1 নং সরলরেখা। আচ্ছা, আরেকটা সরলরেখা এখানে কী দেওয়া আছে? এক্স কস আলফা, তারপর প্লাস ওয়াই সাইন আলফা, পিটাই পাশে নিয়ে আসো, মাইনাস পি ইকুয়াল টু 0, এটা 2 নং সরলরেখা। কী বলতেছে ভাই, লক্ষ্য করো একটু। একই সরলরেখা দেখো এখানে কন্ডিশন, একই সরলরেখা নির্দেশ করলে এ পি এর মানটাকে আমাকে এ বি ও সিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ পি এর যে মানটা পাবা সেই মানটা আমাকে এ বি সি আকারে প্রকাশ করতে হবে। বুঝতে পারছো? তাহলে আসো, যেহেতু একই সরলরেখা বলছে, তাহলে আমরা কি লিখবো? শর্তমতে তুমি সুন্দর করে গুছিয়ে লিখতে পারো, 1 নং ও 2 নং সরলরেখা একই সরলরেখা যেহেতু নির্দেশ করে, তাই শর্তমতে এক্স এর সহগের অনুপাত। ভাই বলো তো, এখানে এক্স এর সহগ কত? এ। এখানে এক্স এর সহগ কত? কস আলফা। ওয়াই এর সহগের অনুপাত, এখানে ওয়াই এর সহগ কি ভাইয়া? ভি। এখানে ওয়াই এর সহগ কি? সাইন আলফা। তারপর ইকুয়াল টু, এখানে ধ্রুবকের অনুপাত সহগটা কি? মাইনাস সি। এখানে কত? মাইনাস পি, তাই না? তাহলে মাইনাস মাইনাস কাটা যায়। ওকে, সো আমরা মাইনাস মাইনাস কাটা দিয়ে একেবারে এখানে কি লিখবো ভাইয়া? সি বাই পি। এখন আসো, এই পি এর মানটা আমাকে নির্ণয় করতে হবে, বাট ওই পি এর মানের মধ্যে কোনো কস আলফা সাইন আলফা রাখা যাবে না। দেখো প্রমাণে কি বলছে? পি এর মানকে এ বি ও সি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে চলো আমরা যদি তিনটা সমান, তাহলে আমি দুইটা সমান লিখতে পারি। তাহলে প্রথমে কি লিখলাম? দেখো, এ কস আলফা ইকুয়াল টু সি বাই পি। সো দেখো, প্রথম হচ্ছে পি এর মানটা এ বি সি এর মাধ্যমে কীভাবে রিপ্লেস করবো? কস আলফা সাইন আলফাটা রাখা যাবে না, তাই না? সো কস আলফা সাইন আলফাকে বাদ দেওয়ার একমাত্র অপশন কি? কস আলফার মান সাইন আলফার মান বের করে দুইটাকে বর্গ করে যোগ করলে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা মান কত হয়ে যাবে? 1। সাইন আলফা কস আলফা থাকবে না, যেহেতু প্রশ্নে আমাদের কি বলছে? পি এর মান এ বি সি এর মাধ্যমে প্রকাশ করতে হবে, তার মানে সাইন আলফা কস আলফা রাখা যাবে না। তাহলে আমি কস আলফার মান যদি ভাই বের করতে চাই, বলো তো ভাই কস আলফার মান কত হবে? কস আলফার মান আমরা বলতে পারি পি ডিভাইড বাই সি। ঠিক আছে, বর্গ করে দাও। বর্গ করলে কস স্কয়ার আলফা ইকুয়াল টু এ স্কয়ার পি স্কয়ার নিচে সি স্কয়ার, এটাকে দাও 1 নং সমীকরণ। এরপর ভাইয়া দেখো, এই দুটো সমান লিখতে পারি, তাই না? সো বি সাইন আলফা ইকুয়াল টু সি বাই পি। এখান থেকে পি এর মান কি বের করা যায় বলো তো? সাইন আলফার মান কি লেখা যায়? এখান থেকে সাইন আলফার মান লেখা যায় পি ভি ডিভাইড বাই সি। সো বর্গ করে দাও। বর্গ করলে সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু পি স্কয়ার বি স্কয়ার ডিভাইড বাই সি স্কয়ার, রেখে দাও 2 নং সমীকরণ। কেমন? তাহলে 1 নং এবং 2 নং যোগ করবা, 1 এবং 2 নং সমীকরণ যোগ করবা। সো যোগ করে বলো তো, কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা মান কত? 1 না? ঠিক না? এবার আসো, এই দুইটা ভাইয়া দেখো তো, এই দুটো যদি যোগ করো, আমি যদি নিচ থেকে একটু লক্ষ্য করো তো, সি স্কয়ার লসাগু নিলাম, নিচে দেখো, নিচে সি স্কয়ার লসাগু নিলাম, তাহলে উপরে কি থাকলো? উপরে দেখো এ স্কয়ার পি স্কয়ার বি স্কয়ার। তাহলে যদি পি স্কয়ারটা কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। উদ্দেশ্য হচ্ছে পি এর মান বের করা। তাহলে পিটাকে এক পাশে নিয়ে আসি, তাহলে পি স্কয়ার ইকুয়াল টু কী লেখা যায় বলো? সি স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে পি বের করবা, উপপক্ষে বর্গমূল করবো। সো আমরা জানি বর্গমূলের ক্ষেত্রে ভাই কি জানি? বর্গমূলের ক্ষেত্রে উপপক্ষে কী দিতে হয়? প্লাস মাইনাস। তাহলে রুট ওভার সি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সুতরাং পি ইকুয়াল টু প্লাস মাইনাস, বর্গমূলকে যদি আলাদা আলাদা করে ফেলি, উপর রুট সি স্কয়ার মানে কত? সি, আর নিচে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটাই হচ্ছে আনসার। দেখো, পি এর মানটা আমি কার মাধ্যমে প্রকাশ করলাম? এ বি সি এর মাধ্যমে। এ বি সি ছাড়া দেখো কোনো কিছু নাই, বলো পারবে না? তাহলে একই সরলরেখা রিলেটেড যত ধরনের ম্যাথ আসবে, জাস্ট এই শর্ত দুইটা অ্যাপ্লাই করবা। কেমন? ওকে, সো পরের ধাপটা দেখো, এটা চুইট আসছে 4-5-এ। দেখো, এই দুইটা একই রেখার সমীকরণ হলে, মানে একই সরলরেখা হলে আলফা ও পি এর মান নির্ণয় করো। আচ্ছা চলো আমরা এটা করি। দেখো, শুরুতে কি দেওয়া আছে এখানে? 3x প্লাস রুট 3y প্লাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, এটা 1 নং। তারপর এটা কি দেওয়া আছে? এক্স কস আলফা, তারপর প্লাস ওয়াই সাইন আলফা
মাইনাস পি ইকুয়াল টু 0, এটা দাও 2 নং। তাহলে 1 ও 2 নং একই সরলরেখা বলছে, তাহলে শর্ত মতে কি লিখবো ভাইয়া বলো? আমরা x এর সহগের অনুপাত, তাহলে 3 ডিভাইড বাই cos আলফা, y এর সহগের অনুপাত, y এর সহগ এখানে কত √3 ডিভাইড বাই sin আলফা, তারপর এখানে হচ্ছে ধ্রুবকের অনুপাত, তাহলে 2 ডিভাইড বাই মাইনাস পি, তাই না? এখন আমাদের এখান থেকে পি এর মান বের করতে হবে। তাহলে দেখো আমি যদি পি এর মান বের করতে চাই তাহলে আমি তো cos আলফা sin আলফা রাখতে পারবো না, কারণ আমি তো আলফার মান জানি না, জানি? আমরা কী করবো? আগের মতো cos আলফা sin আলফার মান বের করব, দুইটা বর্গ করে যোগ করলে পি এর মান চলে আসবে, ঠিক আছে? সো আমরা দেখো এখান থেকে তাহলে কি লিখতে পারবে? 3 cos আলফা ইকুয়াল টু 2 মাইনাস পি। তাহলে এখান থেকে বলো cos আলফা মানে কি লেখা যায়? cos আলফা সমান লেখা যায় মাইনাস 3p ডিভাইডেড বাই 2, বর্গ করে দিলে ভাই কত থাকে? cos স্কয়ার আলফা ইকুয়াল টু মাইনাসের উপর বর্গ করলে তাহলে উপরে থাকবে 9p স্কয়ার, নিচে থাকবে 4, এটা দাও 1 নং। এবার আসো পরেরটা ভাইয়া, √3 sin আলফা ইকুয়াল টু 2 বাই মাইনাস পি, তাই না? এখন তাহলে যদি এখান থেকে বলি sin আলফার মান কত হবে? তাহলে sin আলফা ইকুয়াল টু কি লেখা যায় বলো? sin আলফা লেখা যায় মাইনাস √3p ডিভাইড বাই 2, বর্গ করে দাও, বর্গ করে দিলে sin স্কয়ার আলফা ইকুয়াল টু, এটাকে যদি বর্গ করো মাইনাসের উপর বর্গ করলে প্লাস 3p স্কয়ার বাই 4, এটাকে দাও 2 নং। কেমন? তাহলে 1 এবং 2 যোগ করবা, 1 নং 2 নং যোগ করে, তাহলে ভাই যোগ করলে এই পাশে যোগ করলে 1, আর এই পাশ থেকে তুমি যদি 4 কমন নাও, লসাগু নাও, তাহলে উপরে থাকবে 9p স্কয়ার প্লাস 3p স্কয়ার, তার মানে 12p স্কয়ার। তাহলে 12p স্কয়ার ইকুয়াল টু 4, তাহলে p স্কয়ার ইকুয়াল টু বলো ভাগ করলে 1/3, তাহলে বর্গমূল করে দাও। সব বর্গমূল করলে আমরা জানি কি দিতে হয়? প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস 1/√3, এটাই হচ্ছে আনসার পি এর মান। তাহলে পি এর মান কত হলো? প্লাস মাইনাস 1/√3। ক্লিয়ার? এবার আসো আমাদের চাইছে আরেকটা কার মান? আলফার মান। সো আলফার মানটা কীভাবে বের করতে পারি? আমরা সাইন আলফা বাই কস আলফার মানটা এখান থেকে দেখো, এখানে কি আছে ভাইয়া বলো তো? সাইন আলফা ডিভাইডেড বাই এখানে কত আছে? কস আলফা। কেন দেখো, ঠিক আছে? কারণ আমরা এই পি এর মানটা রাখতে চাচ্ছি না। আমাকে যদি কখনো পি এর মান নির্ণয় করতে না দিয়ে যদি বলতো আলফার মান নির্ণয় করো, সেক্ষেত্রে আমি সাইন আলফা কস আলফার মান বের করে ভাগ করতাম। কেন? কারণ পি এর মান আমি জানি না, যেমন পি কাটা যাইতো, ঠিক আছে? এই জন্য আমি সরাসরি করে দিচ্ছি। তাহলে সাইন আলফা বাই কস আলফা, সাইন আলফার মান কত বলো তো? মাইনাস √3 পি ডিভাইড বাই 2 ইন্টু কস আলফার মান যদি তুমি লিখো -3 লিখো, তাহলে গুণাকারে 2 উপরে আসবে, 3p নিচে যাবে, তাহলে -2 উপরে 3p নিচে। এবার দেখো সাইন আলফা বাই কস আলফা মানে কত? tan আলফা, তাই না? এখন বলো ভাইয়া এই মাইনাস যাবে যে কি প্লাস, দেখো এই 2 কাটা পি কাটা, তাহলে উপরে আসতেছে কত? √3, নিচে 3 মানে কয়টা √3 লেখা যায়? 2টা √3 লেখা যায়। তাহলে tan আলফার মান কত? tan আলফার মান হচ্ছে তোমার 1/√3। এখন আমরা সবাই মনে হয় এটা জানি, tan আলফার মান যদি 1/√3 হয় তাহলে আলফার মান কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি। আলফার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন আসো আলফার দুইটা সম্ভাব্য মান আছে, কেন জানো? আচ্ছা বলো এখানে tan আলফার মানটা কি আসছে ভাইয়া বলতে পারবা? tan আলফার মানটা কি আসছে? পজিটিভ আসছে না? তার মানে এই আমাদের কোনটা হয় প্রথম চতুর্ভাগে অবস্থান করবে? দেখো tan আলফা কোথায় বলো পজিটিভ? প্রথম চতুর্ভাগ না হয় তৃতীয় চতুর্ভাগ, এই দুইটা জায়গায় tan আলফা পজিটিভ না? বুঝতেছো? তাহলে একটা কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে আরেকটা এই কোণটাও কি হইতে পারে না? এই কোণটাও হইতে পারে না। তাহলে এই কোণটা কত বের করবা? খুবই সহজ। এটা কীভাবে বের করা যায়? সেটা হচ্ছে 180-র সাথে তুমি 30 যোগ করবা। 180-র সাথে কত যোগ করবা? 30। তাহলে 180-র সাথে তুমি 30 যোগ করো, তাহলে 210 ডিগ্রি। তাহলে আলফার সম্ভাব্য মান কয়টা? দুইটা, 30 ডিগ্রি অথবা 210 ডিগ্রি। দেখো তুমি tan 210 ডিগ্রি মান করো, সেটা 1/√3 আসবে। সুতরাং পি এর মান হচ্ছে এটা, আলফার মান দুইটা, 30 ডিগ্রি অথবা 210 ডিগ্রি। পারা যাবে তো? সহজ না? ওকে, তো আসো এবার আসো এখন আমাদের এই অধ্যায়ের একেবারে লাস্ট টপিক। হ্যাঁ, এটা আমাদের লাস্ট টপিক এবং খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা থেকে বুট পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছিল। কি বলছি? দুইটি সরলরেখার ছেদবিন্দু নির্ণয় কীভাবে করবো লক্ষ্য করো। মনে করো আমার কাছে একটা হচ্ছে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। মনে করো এই যে সরলরেখার নামকরণ, মনে করো এটা a1x প্লাস b1y প্লাস c1 = 0, এটা মনে করো 1 নং, ঠিক আছে? তারপর আরেকটা মনে করো এই যে এটা মনে করো আরেকটা, আরেকটা মনে করো এটা, ঠিক আছে? তো এটা মনে করো 2 নং,
এটা আমরা লিখতে পারি ধরো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এটা 2 নং। দেখো এই 1 নং আর 2 নং রেখা দেখো তো একটা বিন্দুতে পরস্পরকে কী করছে, ছেদ করছে না, এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা, ঠিক আছে। তাহলে এই বিন্দুটা আমরা এইটাকে বলা হয় দুইটা সরলরেখার কি বিন্দু, ছেদবিন্দু, এটাকে বলা হয় ছেদবিন্দু। তাহলে ভাইয়া বলো তো ছেদবিন্দুটা একই সাথে 1 নং রেখার উপর অবস্থান করে, 1 নং রেখার উপর অবস্থান করে, আবার একই সাথে 2 নং রেখার উপরও অবস্থান করে। তাহলে এই বিন্দুটা দিয়ে আমি উভয় রেখা কী করতে পারবো, সিদ্ধ করতে পারবো, তাই না। তার মানে আমি 1 নং এবং 2 নং এই দুইটা সমীকরণকে সমাধান করলে দুইটি সরলরেখার ছেদবিন্দু পাবো। তাহলে দুইটি সরলরেখার ছেদবিন্দু সংক্রান্ত যতগুলো ম্যাথ আসবে তুমি কি করবা, ওই দুইটা সরলরেখার সমীকরণ আগে নির্ণয় করবা, দেওয়া না থাকলে, যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, দুইটা সরলরেখার সমীকরণ দিয়ে যদি বলে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু নির্ণয় করো, তাহলে দুইটা সরলরেখার সমীকরণকে তুমি সমাধান করবা। সমাধান করলে একটা x এর মান পাবা, একটা y এর মান পাবা, সেটাই নির্ণীয় ছেদবিন্দুর স্থানাঙ্ক। বুঝতে পারছো? তাহলে চলো এই রিলেটেড কী কী ম্যাথ আছে এবার আমরা দেখি। লক্ষ্য করো, এই যে দেখো কতবার বুট আসছে, দেখো সমীকরণগুলো একটু লক্ষ্য করি। আচ্ছা, আমরা এই অঙ্কগুলো কিন্তু চিত্র আঁকতে হবে, সরলরেখায় চিত্রটা মাস্ট। তুমি যত বেশি চিত্রটা এক্সপার্ট হবা তত বেশি তোমার কাছে জিনিসগুলো সহজ লাগবে। তাই এবার দেখো দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে ভাই বলো তো, x মাইনাস 4 ইকুয়াল টু কত, 0 না। তাহলে এখান থেকে আমি x ইকুয়াল টু কত লেখা যায়, 4 লেখা যায়, অবশ্যই লেখা যায়। তাহলে এটা দাও 1 নং সমীকরণ, কেমন। আচ্ছা পরেরটা ভাই কী লেখা যায়, আমরা একটু তোমাদেরকে দেখো, আমরা একটু লিখি। তাহলে x মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত লেখা যায়, 4। ওকে, তো এবার এটা এই যে একটা আমরা সমীকরণ পেলাম, তাহলে এটা বাক্স করে আমরা এটার নাম দিচ্ছি, এটা হচ্ছে 1 নং সমীকরণ, কেমন। আচ্ছা পরেরটা দেখো তো, y মাইনাস 5 ইকুয়াল টু 0, বা এটাকে কি লেখা যায়, y ইকুয়াল টু 5 লেখা যায় না, অবশ্যই লেখা যায়। এটা দাও 2 নং সমীকরণ, এটাকে একটু বাক্স করে ফেলি, এই যে বাক্স করে ফেললাম। হ্যাঁ, তারপরটা দেখো বুঝে বুঝে মুখস্থ করতে পারেন। তারপর কি বলো, x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত লেখা যায়, মাইনাস 3, এটাকে দাও 3 নং, তাহলে এটা বাক্স করে ফেলো। আচ্ছা পরেরটা কি, y প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে y ইকুয়াল টু কি লেখা যায়, মাইনাস 2, তো এটা দাও 4 নং, এটা দাও 4 নং, ঠিক আছে না। x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 5, x ইকুয়াল টু মাইনাস 3, y ইকুয়াল টু মাইনাস 2। এবার আসো, এই সমীকরণগুলো একটি চতুর্ভুজের 4টি বাহু নির্দেশ করলে, শুনো এই সমীকরণগুলো একটি চতুর্ভুজের 4টি বাহু নির্দেশ করলে ওই চতুর্ভুজের কর্ণ দুটির কি নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো। তাহলে তুমি যে কাজটা করবা, আগে সমীকরণগুলো থেকে তুমি চতুর্ভুজটা অঙ্কন করবা। কীভাবে অঙ্কন করবা শিখে রাখো। দেখো আমরা শুরুতে একটা x অক্ষ এবং y অক্ষ আঁকবো। ধরো এটা হচ্ছে আমাদের x অক্ষ, একটু বুঝো, ভালো করে বুঝো, এটা হচ্ছে আমাদের, একটু বড় করে রাখতে হবে, এটা মনে করো আমাদের x অক্ষ, এবং এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, কেমন, এটা হচ্ছে y অক্ষ। তাহলে আমরা বলি এইটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। এবার আসো আমরা সমীকরণগুলো একটা একটা করে আঁকবো। লক্ষ্য করো, আমি একটা কালার ইউজ করবো। ধরো প্রথমটা ভাই বুঝে মুখস্থ করা লাগবে না, বলো x ইকুয়াল টু 4, এটা কীভাবে আঁকবা বলো তো, শিখাইছি না ভাই, x ইকুয়াল টু 4, এটা কার সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল সমীকরণে y থাকবে না, তাহলে x ইকুয়াল টু 4, y কি আছে না, তাহলে এটা y অক্ষের সমান্তরাল, তাহলে y অক্ষের সমান্তরাল, y অক্ষ থেকে কত একক দূরে, 4 একক। এখন 4 একক দূরে এটা কি এই সাইডে হবে নাকি এই সাইডে হবে, দেখো এটার মান কি পজিটিভ না, তাহলে এটা y অক্ষের সমান্তরাল, 4 একক দূরে আছে এবং ধনাত্মক সাইডে, তার মানে x ইকুয়াল টু 4, এটা হচ্ছে আমাদের এই সমীকরণটা। দেখো এই সমীকরণটা, এই যে আমরা এখানে আঁকি, এই যে এটা হচ্ছে আমাদের এটা, এই যে ঠিক আছে। তাহলে আমরা একটু নামকরণ করি, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এই যে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। ক্লিয়ার, 1 নং সমীকরণ বুঝতেছো। তাহলে এই 1 নং সমীকরণ, তাহলে আমরা এখন বলি এই 1 নং সমীকরণ কোনটা, x ইকুয়াল টু 4, তাহলে মূল বিন্দু থেকে এইটুকু দূরত্ব কত, 4। যদি x ইকুয়াল টু মাইনাস 4 থাকতো তাহলে এই সাইডে লিখতাম, সহজ না ভাইয়া। আচ্ছা তারপর আরেক কালার, 4 কালার, কেমন, এই যে আরেকটা কোনটা ইউজ করি, এটা ইউজ করি। দেখো এবার লক্ষ্য করো, y ইকুয়াল টু 5, বলো y ইকুয়াল টু 5 কার সমান্তরাল, x অক্ষের, x অক্ষের সমান্তরালে x থাকবে না, তাহলে y ইকুয়াল টু 5 এটা কার সমান্তরাল, x অক্ষের। এখন x অক্ষের সমান্তরাল উপরে হবে না নিচে হবে, এটার মানটা কেমন মান, পজিটিভ মান না, তাহলে পজিটিভ মান হলে ধনাত্মক সাইডে, x অক্ষের সমান্তরাল ধনাত্মক সাইডে, এই উপরে হবে, কত একক উপরে, 5 একক। তাহলে এই যে এটাই
এই যে আমি সুন্দর একটু আঁকার চেষ্টা করতেছি, বুঝে নেবে কেমন হয়েছে। ওকে ওকে ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কয় নং সমীকরণ? এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। ক্লিয়ার? এবার আসো, এবার পরেরটা। এবার আসো x = -3, এটা আরেকটা কালার নিই। এটা কি কালার নেওয়া যায়? এটা আমরা ধরো কি কালার নেওয়া যায়, মনে করো রেড কালার নিই, কেমন? এবার আসো x = -3, বুঝতেছো? x = -3 কার সমান্তরাল? y অক্ষের। y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরালে y থাকবে না, এখানে কি y আছে না? y অক্ষের সমান্তরাল। এখন y অক্ষের সমান্তরালে কোন সাইড হবে? ঋণাত্মক সাইড। দেখো এটার মান -3, তাহলে y অক্ষের সমান্তরাল এ সাইড হইতে পারে, এ সাইড হইতে পারে, বাট এখন কোথায় হবে? ঋণাত্মক দিকে। কেন? এটার মান ঋণাত্মক। তাহলে এসো, এই যে এটা হচ্ছে আমাদের 3 নং। সরি, এটা কি আঁকলাম? আমরা এটা ওকে, এই যে তাহলে এটা হচ্ছে আমাদের কয় নং সমীকরণ? এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এই যে আমরা এখানে লিখি, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। ক্লিয়ার? এবার আসো আমরা আরেকটা, তাহলে আরেকটা কালার ইউজ করবো। আরেকটা কালার এই আমরা কোনটা ইউজ করা যায়? আরেকটা এটা হচ্ছে হলুদ ইউজ করি, কেমন? এবার দেখো, এবার আসো লক্ষ্য করো y = -2, তাহলে এটা কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। কেমনে বুঝছো? x নাই, তাহলে x অক্ষের সমান্তরাল উপরে না নিচে? নিচে। কেন? এটার মান ঋণাত্মক। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ হবে x অক্ষের সমান্তরাল নিচে সাইডে, এই যে এই সাইডে। এই সাইডে, তাহলে এটা সুন্দর করে এঁকে দিই, এই যে সুন্দর করে আঁকা যাক, এই যে ঠিক আছে। ওকে, একটু সুন্দর করি, এটা ঠিক আছে। এই হচ্ছে আমাদের কয় নং সমীকরণ? 4 নং সমীকরণ। এবার দেখো এই 4টা সমীকরণ মিলে একটা চতুর্ভুজ গঠন করছে না? সেই চতুর্ভুজটা দেখো তো, একটু বুঝো কিনা? কোন চতুর্ভুজটা তোমাদের আমি দেখাই আগে, কোন চতুর্ভুজ তোমাকে দেখাই। দেখো এই যে চতুর্ভুজের দিকে তাকাও, কোন চতুর্ভুজটা? এই যে ভাইয়া, এই যে চতুর্ভুজ, এই যে এখান থেকে শুরু করে এই যে যেটা দেখতেছো, এটাই হচ্ছে আমাদের সেই চতুর্ভুজ। এই হচ্ছে সেই চতুর্ভুজ, বুঝতেছো? এই যে চতুর্ভুজ, এটা হচ্ছে আমাদের সেই চতুর্ভুজটা। এই যে এটা হচ্ছে সেই চতুর্ভুজটা। এই চতুর্ভুজে এবার কর্ণের সমীকরণ বের করতে বসে, দেখছো কত সহজ না? তাহলে 4টা বাহু দিয়ে আমরা একটা সমীকরণ গঠন করে ফেলাম। এবার বুঝো, এবার এক একটা পয়েন্ট লক্ষ্য করবা, একটা পয়েন্ট খেয়াল করো। এই বিন্দুটাকে আমরা নাম দিলাম এ বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম আমরা বি বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম আমরা সি বিন্দু, আর এই বিন্দুটার নাম দিলাম আমরা ডি বিন্দু। এবার আসো আমাদের কর্ণের সমীকরণ চাইছে। ভাইয়া কর্ণগুলো কী কী? দেখো তো, আমরা একটু অন্য কালার দিয়ে দেখাই এটা তোমাদেরকে। এখানে কর্ণগুলো এই যে এই কালার দিয়ে দেখাই, কর্ণগুলো কী কী লক্ষ্য করো। একটা কর্ণ হচ্ছে ভাইয়া এই যে এসি কর্ণ, দেখছো? এই যে এসি কর্ণ, এসি কর্ণ। আরেকটা কর্ণ হচ্ছে ভাইয়া এই যে বিডি কর্ণ, দেখছো না? এই যে বিডি কর্ণ, এই যে বিডি কর্ণ, এই যে বিডি কর্ণ। এই দুইটা কর্ণের সমীকরণ বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই দুইটা কর্ণের যদি সমীকরণ বের করো, তাহলে এসি কর্ণের সমীকরণ বের করতে হলে তুমি যদি কোনোভাবে এ বিন্দুর স্থানাঙ্ক সি বিন্দুর স্থানাঙ্ক জানো, দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়ে এসি কর্ণের সমীকরণ বের করতে পারবে না, ঠিক একইভাবে বিডি কর্ণের সমীকরণ বের করতে পারবে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এ বি সি ডি এগুলোর স্থানাঙ্ক বের করা। কীভাবে করবো? একেবারে সহজ। তুমি ভাইয়া বলো, প্রথমে এ বিন্দুর দিকে তাকাও, এই এ বিন্দুর দিকে তাকাও, ভালো করে খেয়াল করবা। এ বিন্দুর দিকে তাকাও, বলো এই যে এ বিন্দুটা কার কার কোন কোন রেখার ছেদবিন্দু? দেখো তো এই এ বিন্দুটা, এটা কয় নং রেখা ভাই? বলো এই কথা বলো। 3 নং। এটা কয় নং? 2 নং। দেখতেছো চিত্র দেখে দেখে, এ বিন্দুটা কার কার ছেদবিন্দু? এটা কয় নং? 3 নং। এটা কয় নং? 2 নং। তাহলে 2 নং এবং 3 নং রেখার ছেদবিন্দুটা হচ্ছে কি? এ না? একটু আগে ভাই শিখাইছি ছেদবিন্দু কেমনে বের করবা। দুইটা সমীকরণকে সমাধান করবা, সমাধান করলে তুমি ছেদবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবা। তাহলে এখন আসো আমরা এখান থেকে তাহলে বলতে পারি আমাদের এই এ বিন্দুটা হচ্ছে আমাদের এই 3 নং এবং এই 2 নং, এই দুইটা রেখার ছেদবিন্দু। তাহলে কি লিখবা? 2 নং ও 3 নং রেখার ছেদবিন্দু, 3 নং রেখার ছেদবিন্দু, ছেদবিন্দু সেটা হচ্ছে এ। তাহলে এর স্থানাঙ্ক কেমনে বের করবো ভাই? কাকে কাকে সমাধান করতে হবে? 2 এবং 3 করে। এই যে দেখো 2 এবং 3, এই যে 2 এবং 3 সমাধান করার প্রয়োজনই নেই। দেখো এইটা অলরেডি এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া আছে, 2 এবং 3 সমাধান করো। সমাধান করে করার দরকার আছে? এক্স এর মান কত? -3, ওয়াইয়ের মান কত? 5। তো সরাসরি দেওয়া আছে এর মান -3, ওয়াইয়ের মান 5। তাহলে এই যে এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম কত ভাইয়া? -3, 5। সহজ না? এবার আসো বি বিন্দুর দিকে তাকাও তো ভাইয়া। বি বিন্দুটা কার কার ছেদবিন্দু? লক্ষ্য করো তো ভাইয়া, একটু বুঝতে হবে। হ্যাঁ, এই যে দেখো
এটা কয় নং ভাইয়া? এটা কয় নং? 1 নং, ঠিক আছে না? এটা কয় নং ভাইয়া? এটা 2 নং। তাহলে বি বিন্দুটা হচ্ছে কার কার সমীকরণ? 1 নং, এই যে 1 নং রেখা এবং 2 নং রেখা, এই দুইটার ছেদবিন্দু না? তাহলে আসো আমরা এখানে লিখব যে তাহলে 1 নং ও 2 নং রেখার ছেদবিন্দুটা হচ্ছে বি। তাহলে সুতরাং বি স্থান কেমন করবো? 1 এবং 2 কে সমাধান করবো। বলো 1 আর 2 কে সমাধান করার কি দরকার আছে? অলরেডি জানো এক্স এর মান 4, ওয়াই এর মান কত? 5। সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 4,5। এবার আসো সি বিন্দুর স্থানাঙ্ক। আর বলতে কি হচ্ছে ভাইয়া তোমাকে? বলো এই যে সিটা কার কার? এই যে এটা কয় নং? বলো এটা কয় নং? 1 নং, দেখতেছো? এই যে 1 নং না? আর এইদিকে এটা কয় নং গেছে জানো? 4 নং। তাহলে সি বিন্দুটা কার কার ছেদবিন্দু? 1 নং এবং 4 নং রেখার ছেদবিন্দু। 1 নং এবং 4 নং রেখার ছেদবিন্দু। তাহলে লিখতে পারি 1 ও 4 নং এটার রেখার ছেদবিন্দু, তাহলে এটা হচ্ছে সি। তাহলে সেটা 1 এবং 4কে সমাধান করি, যে 1 এবং 4 সমাধান করে বলো এক্স এর মান কত? 4, ওয়াই এর মান কত? -2। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক কত? 4, -2, ঠিক আছে না? ঠিক একইভাবে ভাই তোমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা। বলো ডি বিন্দুটা কার কাছে? ছেদবিন্দু। দেখো তো এই ডি বিন্দুটা, দেখো তো এটা কয় নং রেখা? এটা কয় নং? 3 নং। এটা কয় নং? সরি, এটা কয় নং? বলো এটা কয় নং? এটা কয় নং? 4 নং। তাহলে ডি বিন্দুটা 3 নং এবং 4 নং রেখার ছেদবিন্দু। সুতরাং ঠিক একইভাবে তোমরা এখানে লিখবা ডি বিন্দু হচ্ছে 3 এবং 4 নং রেখার ছেদবিন্দু। তাহলে 3 এবং 4কে সমাধান করো, এক্স এর মান -3, ওয়াই এর মান -2। এই যে দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম -3, -2। সহজ না? বলো কত সহজ? বুঝতে পারছো? এখন আসো, এখন আমাদের চাইছে কি বলো তো ভাইয়া? এখন হচ্ছে আমাদের সি এইটার কি বের করবো? কর্ণের সমীকরণ বের করবো। আসো তাহলে আসো, তাহলে আমরা সি কর্ণের সমীকরণ অঙ্ক পারবো। সুতরাং সি কর্ণের সমীকরণ কীভাবে করবা? আমরা দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ জানি সবাই। আচ্ছা, তো এখন দেখো আমরা সি কর্ণের সমীকরণ নির্ণয় করব। দেখো আমাদের এ বিন্দু জানা এবং সি বিন্দু জানা আছে, দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা সবাই পারি। এক্স মাইনাস x1, এখানে সি যেহেতু তাহলে প্রথম বিন্দু x1 কত? -3 না? তাহলে মাইনাস জানা যে প্লাস, নিচে x1 মাইনাস x2 কত বলো তো? 4, ঠিক আছে? ইকুয়াল টু y মাইনাস y1 কত পাবে বলো তো? 5, নিচে y1 মাইনাস y2 কত? -2 না? তাহলে মাইনাস যাবে না যে প্লাস। ওকে, তাহলে এখানে 3 4 7, এখানেও 7, তাহলে 2 5 থেকে যদি আমি বাদ দিই তাহলে এখানে -1 থাকে না? সেই এখানে +1 থাকে, তাহলে 1 দিয়ে গুণ করলে x + 3, আর এখানে -1 দিয়ে গুণ করলে -y + 5। ওকে, সো এক পাশে নিয়ে আসো x + y, এ 5 এ পাশে আসলে -5, তাহলে +3 -5, তার মানে -2 = 0। এটা হচ্ছে ভাই আমাদের সি কর্ণের সমীকরণ, ঠিক আছে? ঠিক একইভাবে আমাদের আরেকটা কর্ণ আছে কি? বিডি, সেটাও আমরা বের করতে পারবো না? বিডি কর্ণের সমীকরণ। তাহলে চলো এটাও বের করে ফেলি, বিডি কর্ণের সমীকরণ। তাহলে দেখো x - x1, বলো x1 কত? এখানে 4 না? তাহলে নিচে x1 - x2 কত? দেখো তো -3, তাহলে মাইনাস ধরে যে প্লাস, তারপর ভাইয়া y - y1 কত? 5, নিচে y1 - y2 কত? -2, তাহলে মাইনাস ধরে যে প্লাস। ওকে, তাহলে এটা কাটা যায় 7, তাহলে এখানে থাকতেছে x - 4 = y - 5, তাহলে এক পাশে নিয়ে আসো x - y, এই -5 আসলে +5, তার মানে +1 = 0। সো এটাই হচ্ছে আমাদের বিডি কর্ণের সমীকরণ। সো এই ধরনের যদি এখন থেকে তোমাকে যে কোনো একটা প্রশ্ন দেয়, আশা করি তোমরা অবশ্যই সলভ করতে পারবা। সো আমি একটা করে দিছি, আর তোমাদের জন্য একটা বাড়ি কাজ থাকবে। দেখো এই যে পরের স্লাইডে আমাদের এটা হচ্ছে তোমাদের জন্য বাড়ি কাজ। ওকে, তো ভাই দেখো এখানে কী দেওয়া আছে? x = 3, তারপর হচ্ছে x = 5, তারপর হচ্ছে y = 4, তারপর y = 6। ওকে, তো এটা 1 নং সমীকরণ, এটা 2 নং, তারপর এটা 3 নং, এটা 4 নং। সো এই 4টা মিলে একটা আয়তক্ষেত্র উৎপন্ন হয়, তার কর্ণদ্বয় সমীকরণ। সো এটা নিজ দায়িত্ব করবা, কেমন? তাহলে এটা হচ্ছে আমাদের x অক্ষ, আর এটা হচ্ছে তোমার y অক্ষ। ওকে, তো আমি দেখো তোমাদের একটু চিত্রটা এগিয়ে দেখাই। তো দেখো x = 3 কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। তাহলে x = 3, এই হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ, হচ্ছে এই সাইডে এটা, ঠিক আছে? এটা হচ্ছে x = 3। এবার দেখো x = 5, তাহলে x = 5 এটা y অক্ষের সমান্তরাল, বাট এটা থেকে দূরে, তাহলে x = 5 মনে করো এই জায়গায়, এটা হচ্ছে x = 5। ওকে, এটা 2 নং, ঠিক আছে ভাইয়া? তারপর দেখো y = 4, তাহলে y = 4 এটা কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল, তাহলে x অক্ষের সমান্তরাল এই যে এটা হচ্ছে y = 4। ওকে, ঠিক আছে? এটা হচ্ছে 3 নং। ওকে ভাইয়া, তারপর y = 6, এটাও x অক্ষের সমান্তরাল, বাট কত একক উপরে? 6 একক, তাহলে 6 একক উপরে হলে এটার উপর হবে না? এই যে এটা হচ্ছে আমাদের 4 নং। এবার দেখো এই 4টা মিলে, এই যে 4টা সরল রেখা মিলে এই যেখানে একটা দেখো তো আয়তক্ষেত্র উৎপন্ন করছে না, এই যে ছোট্ট এই জায়গায়,
এই আয়তক্ষেত্রের কর্ণের সমীকরণ বের করতে হবে। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা বি, এটা সি, এটা ডি। সো এবার তোমরা নিজ দায়িত্ব করবা, এটা আশা করি পারবা। এ বিন্দুটা কার কার ছেদবিন্দু দেখো তো, 1 নং এবং 4 নং এর। বিটা কার বলো, 2 নং এবং 4 নং এর। সিটা কার, 2 নং এবং 3 নং এর। ডিটা কার ছেদবিন্দু, 1 নং এবং 3 নং এর। সো আগে যেভাবে করছি একই রকমভাবে তুমি 4টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করবা, এরপর কর্ণের সমীকরণ। ঠিক আছে, সো এটা তোমার জন্য হোমওয়ার্ক থাকলো, আশা করি পারবা। ওকে, সো চলো আমরা এরপরে প্রশ্ন যাই। দেখো এখন হচ্ছে আমাদের কি দেওয়া আছে একটু বোঝার চেষ্টা করবো, কেমন? আচ্ছা, এখানে দেওয়া আছে আমাদের এক্স ইকুয়াল টু এ। আচ্ছা, আমরা সমীকরণগুলো আগে লিখে ফেলি ভাইয়া, একটু লিখে ফেলি। দেওয়া আছে আমাদের এক্স ইকুয়াল টু এ, একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। তারপর দেওয়া আছে তোমার ওয়াই ইকুয়াল টু ভি, এটা হচ্ছে 2 নং। তারপর ভাইয়া দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এম এক্স। এবার বলতেছে কি, এই তিনটা রেখা মিলে যে ত্রিভুজটি গঠন করে তার ক্ষেত্রফল আমাদের দেখাইতে হবে 1/2m ইন্টু বি মাইনাস এম এ হোল স্কয়ার। তাহলে চলো আমরা শুরু করে দিই, এবং খুবই সহজ প্রশ্ন এটা, তো তোমরা অবশ্যই পারবে। সো চলো আমরা দেখি। এটা হচ্ছে এক্স অক্ষ ভাইয়া, এটা হচ্ছে এক্স অক্ষ, তারপর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, তো আমরা অক্ষগুলো সিলেক্ট করলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এবার আসো এর পরের ধাপটা দেখো, তবে একটু বোঝার চেষ্টা করবো, কেমন? এক্স ইকুয়াল টু এ, এটা 1 নং রেখা, তাই না? কীভাবে আঁকবো বলো তবে? এক্স ইকুয়াল টু এ, এটা কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল ডেফিনেটলি, তাই না? বাট এটা দেখো তো এক্স ইকুয়াল টু এ, তাহলে এটা হচ্ছে পজিটিভ মান, তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল অর্থাৎ পজিটিভ সাইডে থাকবে। ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আমরা লিখি, আমরা একটা চিত্র দিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এই যে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। ঠিক, আমরা এই সাইডে লিখলাম। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা একটু দেখি। এটা কি বলতো? ওয়াই ইকুয়াল টু ভি। বলতো এটা কার সমান্তরাল ভাইয়া? এক্স অক্ষের সমান্তরাল, তাই না? ওয়াই ইকুয়াল টু ভি। এক্স অক্ষের সমান্তরালে এক্স থাকবে না, তাহলে যে সমস্ত সরল রেখার সমীকরণে এক্স নাই, এটা এক্স অক্ষের সমান্তরাল, তাই না? তাহলে এক্স অক্ষের সমান্তরাল ওয়াই ইকুয়াল টু ভি। তাহলে বুঝতেছো এটা হচ্ছে কার, বলো কার সমান্তরাল? এক্স অক্ষের। মানটা কেমন? পজিটিভ মান না? তাহলে এক্স অক্ষের উপরের সাইডে থাকবে। তাহলে এই যে আমাদের 2 নংটা আমরা পাচ্ছি, এই যে 2 নং, একটু নিচে নাম এটা, হ্যাঁ, এই যে 2 নং। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কয় নং সরলরেখা? এটা হচ্ছে 2 নং সরলরেখা, কেমন? আচ্ছা, এরপর ভাই বলো তো ওয়াই ইকুয়াল টু এম এক্স। ওয়াই ইকুয়াল টু এম এক্স এটা কি সবাই জানো? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে আমরা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ এখন ভাই 2টা হতে পারে, হ্যাঁ, দেখো একটু বুঝো। মূল বিন্দুগামী সরলরেখা 2টা হতে পারে, একটা হচ্ছে ভাই এই সাইডে হতে পারে না, এদিকে হতে পারে, আরেকটা হচ্ছে এভাবে হতে পারে। ঠিক আছে, সো প্রশ্ন যখন আমি কোনটা আঁকবো, আমি ঠিক এই সরলরেখাটা আঁকবো নাকি এটা আঁকবো? দেখো ভাই ঢালটা কেমন? পজিটিভ না? সো ঢাল যদি পজিটিভ হয় তাহলে সে এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে, তার মানে আমাদের সরলরেখাটা হবে এইভাবে করে। তাহলে দেখো এটা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন হলো। যদি ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স হইতো, তার মানে সে এইভাবে করে থাকতো, এই যেভাবে করে। কারণ ঢাল যদি ঋণাত্মক হয় তাহলে এক্স অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করবে। বুঝতে পারছো? তাহলে প্লাস এম এক্স দিলে একটা সরলরেখা, মাইনাস এম এক্স দিলে আরেকটা। একটু সতর্ক সহিত এটা খেয়াল করতে হবে। ওকে, তো চলো আমরা এটা আঁকে ফেলি। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই যে এটা মূল বিন্দুগামী, তো আমরা একটু আঁকার চেষ্টা করি। দেখো এই যে মূল বিন্দুগামী সরল, এই যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এই যে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কয় নং সরলরেখা? এটা হচ্ছে আমাদের 3 নং সরলরেখা। এটা হচ্ছে আমাদের 3 নং সরলরেখা, এই যে। ঠিক আছে, এবার তুমি খেয়াল করছো এই 3টা রেখা মিলে যে ত্রিভুজটা গঠন করে তার ক্ষেত্রফল চাইছে। এবার ভাইয়া বলো তো এই 3টা রেখা মিলে কোন ত্রিভুজটা গঠন করছে? খেয়াল করছো এই 3টা রেখা মিলে দেখো তো এই ত্রিভুজটা গঠন করছে না? এই ছোট্ট একটা ত্রিভুজ, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তোমাদের নির্ণয় করতে হবে। এই যে এই 3টা রেখা মিলে যে ত্রিভুজটা উৎপন্ন করে এই যে এইটার ক্ষেত্রফল, এই যে আবদ্ধ এই যে এরিয়া দিছি ভাইয়া, এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা কীভাবে নির্ণয় করতে পারি। দেখো আমি ধরলাম এটা হচ্ছে এ বিন্দু, তারপর এটা মনে করো বি বিন্দু, আর এটা মনে করো সি বিন্দু ধরলাম। সো এখন বলো তো ভাই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কী লাগে? 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক লাগে, তাই না? তো 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি আমি বের করতে পারি, খুব সহজে আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সো এখন আমাদের এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তাহলে চলো আমরা একটু পরিচয়গুলো লক্ষ্য করো। আচ্ছা ভাই বলো এক বিন্দুটা কার কার ছেদে বিন্দু? খেয়াল করছো? এই যে তুমি এটার দিকে তাকাও, একটু তাকাও এটার দিকে। এই যে এক বিন্দুটা, এই যে এই বিন্দুটা দেখো তো এটা কয় নং রেখা ভাই বলো তো? এটা 1 নং রেখা না? এটা 1 নং রেখা না? আর এইদিকে যেটা গেছে এটা কয় নং রেখা? 2 নং রেখা। তাহলে এ বিন্দুটা হচ্ছে কার ছেদে বিন্দু? 1 নং রেখা এবং 2 নং রেখার ছেদবিন্দু। তাহলে 1 নং এবং 2 নং রেখার সমীকরণকে সমাধান করলে আমি এ বিন্দুটা পেয়ে যাব, তাই না? ওই যে ভাইয়া শিখেছিলাম দুইটা সরল রেখার ছেদবিন্দু কেমনি বের করতে হয়? 2টা সরল রেখার সমীকরণকে সমাধান করে। তাহলে আমরা দেখতেছি এটা হচ্ছে কার কার ছেদবিন্দু? চিত্র দেখে বলো 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং রেখার ছেদবিন্দু, 1 নং ও 2 নং রেখার ছেদবিন্দু হচ্ছে আমাদের এ।
সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে চলো 1 এবং 2 কে সমাধান করি, কেমন? দেখো সিম্পল ব্যাপার। তাহলে 1 বলো, 1 আর 2 কে সমাধান করার তো প্রয়োজন নেই। x এর মান কত, a, y এর মান কত, b, সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক a, b। ওকে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক ভাই আমরা কত পেলাম? a, b। ঠিক আছে না? এবার চলো, এবার পরেরটা একটু লক্ষ্য করো তো, আমরা বি বিন্দুর স্থানাঙ্ক একটু দিকে তাকাই। ভাই বলো বি বিন্দুটা কার কার ছেদ বিন্দু? দেখো এই যেটা কয় নং রেখা, এটা 1 নং রেখা না, 1 নং রেখা। আর এটা কয় নং রেখা দেখো তো, এটা হচ্ছে 3 নং রেখা। তাহলে আমরা কি বলতে পারি? বি বিন্দুটা 1 নং রেখা এবং 3 নং রেখার ছেদবিন্দু। তাহলে 1 নং এবং 3 নং এই দুইটা রেখাকে সমাধান করলে আমি বি বিন্দুটা পেয়ে যাব। তাহলে সুন্দর করে লিখো, তাহলে 1 নং ও 3 নং রেখার ছেদবিন্দু হচ্ছে বি। তাহলে চলো 1 এবং 3কে সমাধান করবো, কেমন? তাহলে 1 এবং 3কে সমাধান করো। ভাইয়া লক্ষ্য করো তো, এই দুইটার দিকে তাকাও, 1 এবং এই যে 1, এই যে এটার দিকে তাকাও, 1 নং এবং 3 নং। তাহলে বলো 1 নং এ x এর মান কত? a। এখন সেই x এর মান তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে y এর মান পেয়ে যাবে, তাই না? দেখো 1 নং এ x এর মান কত? a। তাহলে আমি যদি বলি y m ইন্টু x এর মান কত? a, তাহলে y এর মান কত? m এ না? তাহলে ওই দুইটা রেখাকে সমাধান করলে আমি x এর মান পেলাম a এবং y এর মান পেলাম হচ্ছে m এ। সুতরাং নির্ণয় ছেদবিন্দুর স্থানাঙ্ক কি? a, m এ। সহজ না? তাহলে চলো আমরা এই জিনিসটা একটু এখানে লিখে ফেলি। তাহলে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম? a, m এ। এটা হচ্ছে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক। সুন্দর করে আমরা এই জায়গায় লিখে ফেলি, তাহলে a, m এ। ঠিক আছে? তাহলে এবার ভাই বল সি বিন্দুর দিকে তাকাও। আচ্ছা বলো সি বিন্দুটা কার কার ছেদবিন্দু? খেয়াল করছো? এইটা এই যে এইটা কয় নং রেখা বলো তো? এই যেদিকে গেছে এটা কয় নং রেখা? 3 নং রেখা না? আর এই দিকে গেছে এটা কয় নং রেখা? 2 নং রেখা। তাহলে সি বিন্দুটা কার কার ছেদবিন্দু বলো? 2 নং ও 3 নং রেখার ছেদবিন্দু। তাহলে এখন আমরা সিম্পলভাবে 2 এবং 3কে সমাধান করবো। এই যে দেখো এটা হচ্ছে আমাদের কয় নং রেখা? এই যে এটা 3 নং, আর এটা কয় নং? 2 নং। তাহলে 2 এবং 3 নং রেখার ছেদবিন্দু হচ্ছে কে? সি। তাহলে চলো 2 আর 3কে সমাধান করো। লক্ষ্য করো তো ভাইয়া, এখানে বি এর মান কত? এটার দিকে থাকাও, এই যে এখানে বি এর মান কত? এই যে এখানে বি এর ওয়াই এর মান হচ্ছে কত? ওয়াই এর মান হচ্ছে বি। তাহলে আমাদের এক্স এর মান লাগবে। তাহলে এক্স ইকুয়াল টু কেমনে বের করবো বলো তো? ওয়াই বাই এম না? এক্স এর মান কত আসলে? ওয়াই বাই এম। তাহলে এখন আসো ওয়াই এর মান তুমি কত পাইছো? বি। তাহলে এক্স এর মান কত দাঁড়ায়? বি বাই এম না? জাস্ট এই যে এটা আর এটা, এই দুটাকে সমাধান করো। এখান থেকে ওয়াই এর মান কত পাচ্ছ? বি। তাহলে সেই ওয়াই এর মানটা এখানে যদি বসাও তুমি এক্স এর মান পেয়ে যাচ্ছ না? বি বাই এম, তাই না? সো আমি এখান থেকে সুন্দর করে বলতে পারি ভাইয়া, আমরা এখান থেকে বলতে পারি সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার বি বাই এম, বি। এটা হচ্ছে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক। সো এই পাশে আমরা ইনপুট করি বি বাই এম, বি। ঠিক আছে? দেখো কত সহজ, তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তুমি পারছো, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে। সো সে আমাদের পরিচিত চীনা সূত্র, এটা সবাই পারো, তাই না? সো ত্রিভুজের, তাহলে এখন আমরা লিখি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ঠিক আছে? সো দেখো ভাইয়া একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, কেমন? তাহলে এখন আসো, আমরা জানি হাফ সবগুলো প্রথম বিন্দুর বুঝ, দ্বিতীয় বিন্দুর বুঝ, তৃতীয় বিন্দুর বুঝ। প্রথম বিন্দুকে এখানে এ, তাহলে এ বিন্দুর বুঝ কত? এ। তারপর দ্বিতীয় বিন্দুর বুঝ সেটা কত? তাও এ। তো এটার বিন্দুর বুঝ কত? বি বাই এম, এই যে বসাই দিলাম। তারপর সবগুলো বিন্দুর কুটি, এ বিন্দুর কুটি ভি, তারপর এ বিন্দুর কুটি হচ্ছে এম এ, তারপর এই বিন্দুর কুটি হচ্ছে ভি, তারপর হচ্ছে 1 1 1। ঠিক আছে? এখন জাস্ট বিস্তার করবো, এখন শুধু বিস্তার করবো, কেমন? তাহলে বিস্তার আমি ধরো একে দড়ি বিস্তার করি, তোমরা তো এটা জানো আশা করি বিস্তার। আমি যদি ভাই একে দড়ি বিস্তার করি তাহলে এর উপযুক্ত চিহ্ন কি? প্লাস, এর আগে প্লাস বসাতে হয়। তাহলে একে দড়ি বিস্তার করলে দেখো তো ভাইয়া, এই যে এ বরাবর, এই বরাবর কলাম বাদ দিবা, এই বরাবর সারি বাদ দিবা, এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ। তারপর এটার সাথে গুণ করবা, এম এর সাথে 1 গুণ করলে কত? এম এ। তারপর মাইনাস নিচ থেকে গুণ, বি এর সাথে 1 গুণ করলে কত? বি। ক্লিয়ার? তারপর এটা যখন বিস্তার করা শেষ, মাঝখানেরটা যাবা, প্রথমটা প্লাস, মাঝখানেরটা মাইনাস, তাহলে মাইনাস বি। এবার বিকে ধরে বিস্তার করলে এই যে বি বরাবর, এই বরাবর, এই যে এই বরাবর হচ্ছে তোমার কলাম বাদ যাবে, আর এই বরাবর সারি বাদ যাবে। তারপর এই যে উপর থেকে এটার সাথে গুণ করবা প্লাস, আর নিচ থেকে গুণ হলে মাইনাস, সিম্পল। ঠিক আছে? তো চলো আমরা এটা করি। তাহলে আমি বিকে ধরে বিস্তার করলে এ বরাবর কলাম বাদ, এ বরাবর সারি বাদ, তাহলে এর সাথে 1 গুণ করলে এ, মাইনাস বি বাই এম এর সাথে 1 গুণ করবা, তার মানে বি বাই এম। ক্লিয়ার? এরপর 1কে দূরে বিস্তার করবা, তাহলে তৃতীয়টা এটা প্লাস, তারপরটা মাইনাস, এরপরেরটা প্লাস, তাহলে প্লাস 1কে দূরে যদি বিস্তার করি, এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ। ঠিক আছে? তারপর দেখো এখানে যদি গুণ করো, এ বির সাথে গুণ করো এ বি, এর সাথে বি গুণ করলে এ বি, মাইনাস এইটার সাথে তুমি যদি এটা গুণ করে লক্ষ্য করো তো এম এম কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে? এ বি। বুঝতে পারছো? সহজ না বিষয়টা? দেখো এরপর হাফ ইন্টু, আমি এ দিয়ে গুণ করি, তাহলে এ দিয়ে গুণ করলে এখানে কি হবে? এম এ স্কোয়ার মাইনাস এ বি,
বি দিয়ে গুণ মাইনাস বি দিয়ে গুণ করো মাইনাস এ বি মাইনাস মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এম, তারপর এটা তো জিরো তাই না। সো পরেরটা দেখো, এবার আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা এমটা লসাগু নিই, ঠিক আছে। সো এম করলে এখানে কত আসবে, এম স্কোয়ার এ স্কোয়ার, এই দুইটা যোগ করলে মাইনাস টু এ বি, তার সাথে এম গুণ করলে টু এ বি এম, তারপর প্লাস বি স্কোয়ার। ওকে, তারপর দেখো এখান থেকে হাফ 1/2m। এবার একটু লক্ষ্য করো তো ভাইয়া, এই জিনিসটা একটু খেয়াল করো তো, এটাকে তুমি যদি এ হিসেবে কনসিডার করো আর এটাকে যদি বি হিসেবে কনসিডার করো, দেখো তো এটা এই পুরোটাকে এ চিন্তা করো, এম এটাকে, তাহলে দেখো তো এই পুরোটাকে তুমি যদি আমি একটু চিন্তা করে লিখি না, এই যে এম এ হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো ভাইয়া পরিচিত সূত্র মনে কিনা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে বুঝতেছো এটা কিসের সূত্র বলো তো ভাইয়া, এটা সূত্র হচ্ছে কি, এটা সূত্র হচ্ছে তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, এম এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এখন আসো এই যেটা বর্গ না, সো বর্গের ক্ষেত্রে আমি যদি এখানে মাইনাস চিহ্নটা কমন নিয়ে নিই, তাহলে এটা তো আসলে আলটিমেটলি কোনো পরিবর্তন হবে না, যেহেতু মাইনাসকে তুমি যদি স্কোয়ার করো এটাও কী হবে, পজিটিভ মান হবে। তাহলে এখান থেকে যদি তুমি মাইনাস চিহ্ন কমন নাও, তাহলে আমাদের সুন্দর এবার গুছিয়ে লিখতে পারি, এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিলে বিটাক আসবে মাইনাস এম এটা পরে, তারপর একটা স্কোয়ার। এই যে মাইনাসটা কমন নিছো, এই মাইনাসের উপর যখন স্কোয়ার হয়ে যাবে আলটিমেটলি এই মানটা কী হবে, পজিটিভ হয়ে যাবে না। বুঝতে পারছি, দেখো কত সহজ। তো এই ধরনের ম্যাথগুলো আশা করি এখান থেকে তুমি দিলে এটা সহজে সমাধান করতে পারবা, এটাই আমাদের মানে চাইছি। সো এই ধরনের তোমাদের বইয়ে আরও ম্যাথ আছে, এগুলো একটু নিজে নিজে করার চেষ্টা করবা, ঠিক আছে। এখন দেখো এই ম্যাথটাও আমাদের বুটেক্সের, ঢাকা বোর্ডে, কুমিল্লা বোর্ডে সহ অসংখ্য বোর্ড আসছে, ঠিক আছে। সো এটা আমরা সমাধান করি, এখানে কী কী দেওয়া আছে লিখি। দেখো এখানে y = mx একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এটা 1 নং ধরলাম। তারপর y = m1x, এটাও মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ 2 নং। তারপর আরেকটা দেওয়া আছে y = b, ঠিক আছে, এটা হচ্ছে 3 নং। ভালো করে বুঝো ভাইয়া, এই তিনটা রেখা মিলে যে ত্রিভুজটা গঠন করে তার ক্ষেত্রফল আমাদের দেখাইতে হয় v²/2 × 1/m - 1/m1। সো এখানে একটা শর্ত দিচ্ছে হচ্ছে কি, এখানে m এবং m1 দুইটা হচ্ছে দুইটা সরলরেখার ডাল, এই দুইটাই কিন্তু মূল বিন্দুগামী, বাট তাদের ডাল কিন্তু ভিন্ন। সো ডাল যদি ভিন্ন হয় তাহলে বুঝতেছো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোনো কী হবে, ভিন্ন হবে। তাহলে এখানে দেখো কার ডাল বড় বলো তো, m1টা বড়। সো মনে রাখবা, যে সরলরেখার ঢাল বেশি মানে বড়, সেই সরলরেখাটা এক্স অক্ষের সাথেও বড় কোণ উৎপন্ন করে। যেমন তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, ধরো আমি তোমাকে যদি বলি m = tan 60 ডিগ্রি, এটার একটা ডাল বের করো, আর m = tan 30 ডিগ্রি, এটার একটা ডাল বের করো। সো তুমি ডেফিনেটলি বুঝতেছো এটার ডাল বের করলে পাবো কত, √3, আর এটার ডাল বের করলে পাবো 1/√3। ভাইয়া বলো তো এই দুইটার মধ্যে কোন ডালটা বড়, তাহলে তুমি বলবো ভাইয়া এই ডালটা বড়। তাহলে দেখো যে সরলরেখার ঢাল বড় ওটা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটাও বড় হয়। যেমন এটার ডাল দেখো এটার তুলনায় ছোট না, তো দেখো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা কী হয়েছে, ছোট হয়েছে। বুঝতে পারছো, তার মানে এই দুইটা রেখার ডাল যেহেতু সমান না, তাহলে বড় ছোট যেহেতু আছে, তার মানে তারাও মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, বাট এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা ভিন্ন হবে। তাহলে চলো এই তিনটা রেখা মিলে এখন আমরা একটা ত্রিভুজ গঠন করব, সেই ত্রিভুজ গঠন করে দেন তার ক্ষেত্রফল বের করা শিখবো। ওকে, সো চলো আমরা প্রথমে একটা এক্স অক্ষ অঙ্কন করি। দেখো এটা হচ্ছে আমাদের একটা এক্স অক্ষ, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে। তারপর এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে, এগুলোর নামকরণ করি, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, তারপর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এবার শোনো, এখন একটা ভালো করে বুঝো, হ্যাঁ। আচ্ছা এখন দেখো y = mx, আমরা জানি y = mx হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে চলো আমরা এটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ একটা অঙ্কন করে ফেলি। তাহলে এটা হচ্ছে আমাদের মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx, ঠিক আছে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা প্রথমে y = mx এই সরলরেখাটা অঙ্কন করবো। তো দেখে বুঝতেছো y = mx এটা হচ্ছে একটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাই না। তো আমরা এখানে মূলবিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ অঙ্কন করে ফেলি। এই যে এটা হচ্ছে আমাদের মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে এই সমীকরণটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, ঠিক আছে। এই যে আমাদের এটা 1 নং সমীকরণ, ক্লিয়ার। আচ্ছা ভাইয়া পরেরটা দেখো তো y = m1x, এটাও মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, বাট এটা আর এটা দুইটা একই পথে যাবে না, কেন বলো তো, কারণ এখানে দেখো একটার ডাল হচ্ছে m আর একটার ডাল হচ্ছে m1, তার মানে
যেহেতু তাদের ঢাল ভিন্ন তাহলে তারা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোনো ভিন্ন। তো এর মধ্যে এখানে একটা কন্ডিশন দিয়েছে দেখো না, এখানে M1 এর ঢালটা বড় আর M ঢালটা ছোট। সো মনে রাখবা যে সরলরেখার ঢাল বড় ওটা এক্স অক্ষের সাথে বৃহত্তর কোণ উৎপন্ন করে, বুঝতে পারছো? আর যার ঢাল ছোট সেটা এক্স অক্ষের সাথে ক্ষুদ্রতর কোণ উৎপন্ন করে। তাহলে বলে দেখো তো 1 নং সরলরেখাটা এক্স অক্ষের সাথে, দেখো তো এক্স অক্ষের সাথে এই যে এই কোণটা উৎপন্ন করছে না, এই কোণটা উৎপন্ন করছে না, তাহলে 2 নং সরলরেখাটা এটাও মূলবিন্দু দিয়ে যাবে, বাট এক্স অক্ষের সাথে বৃহত্তর কোণ উৎপন্ন করবে যেহেতু তার ঢালের মানটা বড়। তাহলে আমি আরেকটা সরলরেখাটা এভাবে আঁকবো, এই যে এইভাবে এদিকে আঁকবো, কেন? দেখো এটা এক্স অক্ষের সাথে এই কোণটা অঙ্কন করতে হবে, কেন? কারণ এই দ্বিতীয় সরলরেখাটার ঢাল বড় হয় সে এক্স অক্ষের সাথে বড় কোণ উৎপন্ন করবে। ক্লিয়ার? সো আসো এবার তাহলে আমরা এখানে তাহলে আমরা এবার সুন্দর করে আমাদের 2 নং সমীকরণটা করি, ঠিক আছে? এটা আমরা অন্য কালার নিয়ে নিচ্ছি, এই যেটা হচ্ছে এই কালার নিয়ে, হ্যাঁ? তাহলে দেখো ওকে, তাহলে হচ্ছে আমরা এখন তাহলে y = m1x, এই যে y = mx, এটাও মূলবিন্দু দিয়ে যায়, এটাও মূলবিন্দু দিয়ে যায়, এই যে এটা হচ্ছে আমাদের 2 নং সরলরেখাটা। ক্লিয়ার? এটার নাম হচ্ছে এটা হচ্ছে 2 নং সরলরেখাটা। ক্লিয়ার? তাহলে আমরা দেখো প্রথম এই যে এটা আর এটা দুইটা সমীকরণ থেকে আমরা সরলরেখা অঙ্কন করে ফেললাম। এরপর হচ্ছে এই যে এটা y = b, বুঝতেছো? y = b এটা কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল, তাই না? তাহলে y = v এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল এটা উপরে হবে নাকি নিচে হবে? দেখো তো এই মানটা কি b, পজিটিভ মান না? তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল উপরের সাইডে, তাই না? সো আমরা এখানে তাহলে এটা অন্য কালার নিই। ধরো এই হচ্ছে আমাদের 3 নং সরলরেখাটা, এই যে এটা হচ্ছে আমাদের 3 নং সরলরেখাটা, এই যে এটা হচ্ছে আমাদের 3 নং সরলরেখাটা। তাহলে 3 নং সরলরেখাটার নাম আমরা করতেছি এটা হচ্ছে কত? y = b। এবার দেখো এই তিনটা রেখা মিলে যে ত্রিভুজটি গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে ভাইয়া বলো তো এই তিনটা রেখা মিলে কোন ত্রিভুজটা গঠন করছে? দেখো তো এই যে ছোট্ট যে ত্রিভুজটা দেখতেছো না, এই ত্রিভুজটা উৎপন্ন করে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে? তো আমরা একটু নামকরণ করে নিই। তাহলে এটা মনে করো আমাদের মূল বিন্দু ও, আর এই যে ছেদবিন্দু এটাকে আমরা বলতেছি এ, আর এই যে ছেদবিন্দু এটা আমাকে বলতেছি বি। তাহলে আমি যদি কোনোভাবে ও বিন্দু, এ বিন্দু, বি বিন্দু তিনটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটাও বের করতে পারবো, তাই না? তার মধ্যে কিন্তু ও বিন্দুর স্থানাঙ্ক আমরা সবাই জানি এটা হচ্ছে মূল বিন্দু, সো যার স্থানাঙ্ক কত? 0,0। তাহলে এখন আমাদের ভাইয়া এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, ঠিক আছে? তো ভাইয়া দেখো তো একটু আমরা এখান থেকে কি বলতে পারি? দেখো তো এই যে এ বিন্দুটা আসলে কার কার ছেদবিন্দু, খেয়াল করো তো এটা কয় নং বলো তো সরলরেখা? এটা 1 নং সরলরেখা, আর এটা কয় নং সরলরেখা? 3 নং। তাহলে 1 নং এবং 3 নং এই দুইটা রেখার ছেদবিন্দুকে এ না? তাহলে আমরা ভাইয়া শিখাইছিলাম ছেদবিন্দু কেমনে বের করতে হয়, এই দুইটা সরলরেখার সমীকরণকে ছিদ্র করবা। তাহলে কত নং? 1 নং ও 3 নং, 1 নং ও 3 নং রেখার ছেদবিন্দু, 1 নং ও 3 নং রেখার ছেদবিন্দু, ঠিক আছে? সো এটা ছেদবিন্দুটা হচ্ছে আমাদের কে? এ। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা সমাধান করতে পারবো কাকে? 1 এবং 3কে সমাধান করবো, এই যে 1 এবং 3 নংকে, ঠিক আছে? সো দেখো তো ভাইয়া এখানের y এর মানটা আমরা জানি, দেখো y এর মানটা কত বলো তো ভাইয়া? v না? আচ্ছা এখান থেকে আমরা x এর মান বের করবো কেমনে? এই যে 1 নং সমীকরণে y এর জায়গায় তার মানটা বসাই দাও। তাহলে y এর মান কত? v = mx। তাহলে এখানে x এর মান কত দাঁড়ায়? x এর মান দাঁড়ায় v/m। তাহলে আমরা 1 নং এবং 3 নং এই দুইটাকে সমীকরণকে সমাধান করলে x এর মান পাচ্ছি ভাইয়া b/m এবং y এর মান পাচ্ছি কত? হচ্ছে v। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে ফেললাম, এ বিন্দুর স্থানাঙ্ক কত? v/m, v। ক্লিয়ার? আচ্ছা ঠিক সেমভাবে এবার আমরা এই বি বিন্দুর স্থানাঙ্ক বের করবো। তাহলে এবার বলো তো এই বি বিন্দুটা কার কার ছেদবিন্দু? দেখো তো এটা কয় নং সরলরেখা দেখতেছো? এটা হচ্ছে 2 নং সরলরেখা, তাই না? আচ্ছা এটা কয় নং সরলরেখা? এটা হচ্ছে 3 নং। তাহলে বি বিন্দুটা হচ্ছে 2 নং এবং 3 নং সরলরেখার ছেদবিন্দু। তাহলে ভাইয়া শিখাইছি আমরা এই যে 2 নং এবং 3 নং সরলরেখার ছেদবিন্দু বের করবো, 2 নং ও 3 নং রেখার ছেদবিন্দু। সো রেখার ছেদবিন্দু কেমনি বের করতে হয়? দুইটা সরলরেখার সমীকরণকে শুধু সমাধান করবো, সমাধান করলে আমরা ছেদবিন্দুটা পেয়ে যাব। সো আমরা বি বিন্দুর স্থানাঙ্ক তাহলে বের করে ফেলি, কয় নং সরলরেখাকে আর কয় নং? 2 এবং 3। তাহলে বলো 2 আর 3 এর দিকে তাকাও ভাইয়া, y এর মান কত? v। তাহলে y এর মানটা এখানে বসে দিলে x এর মান পাচ্ছ, তাহলে y এর মান b বসাও, এখানে m1 * x, তাহলে এখানে x এর মান দাঁড়ায় b/m1। সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো বি বিন্দুর বুঝের মান হচ্ছে b/m1 আর কুড়ির মান হচ্ছে v। ক্লিয়ার? এই যে তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, আমরা এখানে লিখে নিই সেটা হচ্ছে b/m1, b। তাহলে দেখো ভাইয়া তুমি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু জানো, ঠিক আছে? সো ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু জানলে আমরা ক্ষেত্রফল অবভিয়াসলি বের করতে পারবো। কোন ফর্মুলা দিয়ে? ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। সো সূত্র হচ্ছে কি মনে আছে তোমাদের? এগুলো একটু মুছে দিই, হ্যাঁ এগুলো একটু মুছে দিই। এটার ক্ষেত্রফলের সূত্র কি মনে আছে? হাফ, তারপর হচ্ছে সবগুলো বিন্দুর বুঝ, তাহলে এটার বিন্দুর বুঝ 0, তারপর এ বিন্দুর বুঝ হচ্ছে b/m, তবে এটার বিন্দুর বুঝ হচ্ছে v/m1। সবগুলো বিন্দুর খুঁটি, এটা 0, এটা হচ্ছে v, তারপর এটাও v।
তারপর হচ্ছে 1 1 1, ক্লিয়ার? তাহলে এবার ভাই আমি কাকে ধরে সিদ্ধ করবো? আমরা 1কে ধরে সিদ্ধ করবো, ঠিক আছে? এই যে 1কে ধরে সিদ্ধ করবো, তাহলে 1 বরাবর এই যে কলম বাদ যাবে আর 1 বরাবর সারি বাদ যাবে। তাহলে যে এই কর্নার গুণ করবো, তারপর মাইনাস এই কর্নারের সাথে এই কর্নার গুণ করবো, এটাই, ঠিক আছে? সো আমরা যদি এখানে গুণ করি তাহলে দেখো হাফ 1কে ধরে বিস্তার করলে এবার ওর কলাম বাদ, এবার ওর সারি বাদ। তাহলে বলো এটার সাথে যদি গুণ করো তাহলে কত? v²/m, তারপর সূত্রের মাঝখানে মাইনাস, এটা গুণ করলে v² m1। এই যে আমাদের প্রমাণ হয়ে গেল। b² কমন নিয়ে নাও, তো b² কমন নিলে v²/2, এখানে তাহলে থাকতেছে 1/m মাইনাস 1/m1। এটাই হচ্ছে আমাদের আনসার, বা এটাই দেখাতে বলছে, তাই না? এই যে b²/2 1/m মাইনাস 1/m1 পারা যাবে তো। সো এই ধরনের সমীকরণগুলো এখন থেকে যদি তোমাকে দেয় তাহলে তুমি প্রথম সমীকরণ থেকে চিত্রটা অঙ্কন করবা, সেই চিত্র থেকে ছেদবিন্দু বের করবা। ছেদবিন্দু বের করা আমরা শিখাইছিলাম না? তারপর ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু জানলে এই সূত্রটা অ্যাপ্লাই করে ক্ষেত্রফল বের করবা। সো এই ধরনের অনেকগুলো প্রশ্ন তোমাদের বই আছে, আশা করি তোমরা সমাধান করতে পারবা, ঠিক আছে? ওকে, সো পরেরটা দেখো। এই যে দেখো এখানে আমাদেরকে এই 3টা রেখা দিয়ে একটা ত্রিভুজ গঠন হবে বলছে, ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, সো প্রথমে যে 3টা রেখা দেওয়া আছে লিখে ফেলি। তো এটাকে যদি একটু লিখতে চাই সুন্দর করে, x প্লাস 2y মাইনাস 5 = 0, এটা মনে করো 1 নং সরলরেখা। তারপর এটা হচ্ছে 2x প্লাস y মাইনাস 7 = 0, এটা হচ্ছে তোমার 2 নং সরলরেখা। তারপর x মাইনাস y প্লাস 1 = 0, এটা হচ্ছে 3 নং সরলরেখা, ক্লিয়ার? এবার এই 3টা রেখা মিলে একটা ত্রিভুজ গঠন করে। হ্যাঁ, সো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এইটা মনে করো আমাদের সেই ত্রিভুজটা, ঠিক আছে? এই যে সেই ত্রিভুজটা, ওকে? তাহলে এই ত্রিভুজের আমরা ধরো এই যে প্রথম যে সরলরেখা এটা এইখানে লিখতেছি, x প্লাস 2y মাইনাস 5 = 0, এটা মনে করো 1 নং সরলরেখা, কেমন? আচ্ছা, তারপর এটাকে 2 নং ধরতেছি। আচ্ছা, তাহলে এই 2 নংটা হচ্ছে কত? 2x প্লাস y মাইনাস 7 = 0, এটা মনে করো 2 নং, ঠিক আছে? তারপর এইটা হচ্ছে এই যে এটা আরেকটা যেটা সরলরেখা, এটা হচ্ছে 3 নং, এই সেটটা। হ্যাঁ, তাহলে এটা x মাইনাস y প্লাস 1 = 0, এটা মনে করো 3 নং, ঠিক আছে? তাহলে এই 3টা রেখা মিলে ধরো এই যে 3টা আমরা এইগুলো, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, 3টা সরলরেখা মিলে একটা ত্রিভুজ গঠন করছে, তাই না? এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। কীভাবে করবা? তুমি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু বের করো। ধরো এটার শীর্ষবিন্দু a, এটার শীর্ষবিন্দু v, এটার শীর্ষবিন্দু c। তাহলে এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারলেই তাহলে তো তুমি 3টা ত্রিভুজের শীর্ষবিন্দুর সাহায্যে যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করবা। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি এই এ বিন্দু বি বিন্দুগুলো কেমনে বের করবো? ভাইয়া লক্ষ্য করো তো, এ বিন্দুটা কার কাছে বিন্দু, খেয়াল করছো? এই এ বিন্দুটা দেখো, এটা কয় নং রেখা? এটা 1 নং রেখা না? এটা 1 নং রেখা না? আচ্ছা, এটা কয় নং রেখা? এটা 3 নং রেখা, দেখতেছো? এই যে এটা 3 নং রেখা। তাহলে এ বিন্দুটা কার কাছে বিন্দু বলো তো? 1 এবং 3, তাহলে 1 ও 3, এই 3 নং রেখার ছেদবিন্দু, 3 নং রেখার ছেদবিন্দুটা হচ্ছে আমাদের এ। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করবা? এই যে তুমি এই যে 3 নং, এই যে 3 নং এবং 1 নং, এই 3 নং এবং 1 নং এই দুটাকে সমীকরণকে সমাধান করবা। দুইটা সমীকরণকে সমাধান করলে এ বিন্দু পেয়ে যাবা। ভাই বলছিলাম না, দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করার প্রসেস হচ্ছে কি, দুইটা সরলরেখার সমীকরণকে সমাধান করবা, সমাধান করলেই যে x এর মান পাবা, y এর মান পাবা, সেটাই হচ্ছে আমাদের নির্ণীয় ছেদবিন্দুর স্থানাঙ্ক। সো তোমরা এটা বাসায় করতে পারবা, আমি বিশ্বাস করি, বাট আমি ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি। সো দেখো আমাদের প্রথমটা 1 নংয়ের ক্ষেত্রে, সো 1 2 5, তারপর হচ্ছে তোমার 1 ওকে। তো এখানে আমরা দেখতেছি আমরা x এর মান পাচ্ছি 1, y এর মান পাচ্ছি 2। সো এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 1, 2। এবার আসো ভাইয়া বি বিন্দুর দিকে তাকাও তো, বি বিন্দুটা কার কাছে ছেদবিন্দু? চিত্র দেখে বলো এটা কয় নং রেখা? 1 নং রেখা। এটা কয় নং রেখা? 2 নং। তাহলে বি বিন্দুর হচ্ছে কয় নং? 1 নং ও 2 নং রেখার ছেদবিন্দু, 2 নং রেখার ছেদবিন্দু। সো ছেদবিন্দু, তাহলে এবার ছেদবিন্দু বি বিন্দুর স্থানাঙ্ক বের করবা, এই 1 এবং 2 নংকে সমাধান করবা। তাহলে আসো আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলি। সরি, একটু আবার করতে হবে। আচ্ছা, তো আচ্ছা আমরা সমাধান করে দেখলাম, আমাদের x এর মান পাচ্ছি 3, y এর মান পাচ্ছি 1। সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,1, ঠিক আছে? ঠিক একইভাবে সি বিন্দুটা পাবো না? অবশ্যই পারবো। বলো সি বিন্দুটা কার কাছে বিন্দু? দেখো এই যে এটা কয় নং রেখা? 3 নং। এটা কয় নং রেখা? 2 নং। তাহলে 2 এবং 3, এই যে 2টা এবং 3, এই দুটো ছেদবিন্দু হচ্ছে কি? সি।
তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক লিখবা 2 ও 3 নং রেখার ছেদবিন্দু হচ্ছে সি। তাহলে এই দুটাকে সমাধান করো। তাহলে এই দুটাকে সমাধান করলে আমরা করি, আচ্ছা সমাধান করলে আমরা এখান থেকে দেখতেছি এক্স এর মান পাচ্ছি ভাইয়া 2, ওয়াই এর মান পাচ্ছি 3। সো সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত 2,3। ঠিক আছে, তাহলে এবার দেখো তুমি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু পেয়ে গেলে না, তাহলে 3টা শীর্ষবিন্দু যদি পারো তাহলে এবার 3টা শীর্ষবিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে। কোন সূত্র মনে আছে? অবশ্যই মনে থাকার কথা, হাফ সবগুলো বিন্দুর বুঝ, তাহলে এখানে 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে কত 2, এরপর হচ্ছে এটা 2 সবগুলো বিন্দুর খুঁটি, এটা হচ্ছে 1, তারপর হচ্ছে কত 3, তারপর সবগুলিগুলো 1 1 1। ক্লিয়ার? এবার বিস্তার করবা। হ্যাঁ বিস্তার আমরা পারি মনে হয় শিখাইছি। প্রথমে কাকে ধরে বিস্তার করবো 1, তাহলে 1 এর উপযুক্ত চিহ্ন কি প্লাস, তাহলে এখানে +1 বসাবা। হ্যাঁ +1, এই যে 1 1 বরাবর কলাম বাদ 1 বরাবর সারি বাদ, তাহলে এইটা গুণ একের সাথে এখন গুলো -3 একে 3। আচ্ছা তাহলে প্রথমটা প্লাস হবে, পরেরটা -2 দাও, এই 2 বরাবর কলাম বাদ দিবা, এই 2 বরাবর কলাম বাদ দিবা, এই 2 বরাবর সারি বাদ, তো গুণ করো 3 একে 3 -2 একে 2, তারপর +1 এটা এবার কলাম বাদ এবার সারি বাদ, 3 3 9 -2 একে 2। ওকে, এবার দেখো তাহলে এখান থেকে হাফ, এখানে হচ্ছে তোমার থাকতেছে হচ্ছে -2, এখানে থাকতেছে 1, সেই 1 এর সাথে এটা গুণ করলে তোমার -2, এখানে হচ্ছে 9 থেকে 2 গেলে 7, তাহলে +7। ক্লিয়ার? তাহলে 4 +7 -4 তার মানে 3, তাহলে 3/2। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত 3/2 বর্গ একক। ঠিক আছে, সো দেখো এইরকম করে তোমাদের বইয়ে তাহলে এখন যত ধরনের ম্যাথ আছে সবগুলো সমাধান করতে পারবা। ঠিক আছে, সো এই অধ্যায়ের যত টাইপের ম্যাথ আছে আমি সবগুলো কমপ্লিট করছি। তোমাদের দায়িত্ব হচ্ছে এবার তোমাদের যে রাইটারের বই ফলো করো সেই রাইটারের বই ফলো থেকে আমি যেরকম ম্যাথগুলো করাইছি ওই রকম একই টাইপের যতগুলো ম্যাথ পাও সবগুলো নিজে সমাধান করা। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন কোনো অধ্যায় নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।